ক্ষমতা কি কেবল নির্বাচন জেতা আর টাকার মাধ্যমে অর্জন করা সম্ভব, নাকি এটা অর্জনের আরও কোনো কৌশল আছে? দর্শক, আমি আজ আপনাদের শোনাবো এমন এক দুর্দান্ত গল্প যেখানে শুধুমাত্র বুদ্ধি আর অদম্য ইচ্ছাশক্তির জোরে ক্ষমতা আর টাকার শক্তিকে হারিয়ে দেয় এক ব্যক্তি। বহু বছরের সাধনার মাধ্যমে সে গড়ে তুলে এমন এক শক্তি যে শক্তির কাছে তুচ্ছ হয়ে পড়ে শত্রুর বিশাল সাম্রাজ্য। শুরু হয়ে যায় বুদ্ধি আর ক্ষমতার লড়াই, কিন্তু এতে শেষ জিত হবে কার? চলুন আর দেরি না করে শুরু করা যাক সম্প্রতি রিলিজ পাওয়া ওয়েব সিরিজ সংকল্পের এক্সপ্লেনেশন। বিহারের পাটনায় গঙ্গার তীরে একটা বাড়ি বললে ভুল হবে, এটা আসলে একটা গুরুর আশ্রম, সবাই যেটাকে গুরুকুল বলে। এই গুরুকুলের গুরুর নাম হলো কানাইয়ালাল। সে এই গুরুকুলের জন্য নিজে খুঁজে খুঁজে সব এক্সট্রা ট্যালেন্টেড বাচ্চাদেরকে এনে পড়াশোনা করায়। এইসব বাচ্চাদের মাঝে অধিকাংশ বাচ্চাই গরিব পরিবারের, অথচ খুব মেধাবী। চালচুলোহীন পরিবারের হওয়ায় এসব মেধাবী বাচ্চাদের কোনো উজ্জ্বল ভবিষ্যৎ নেই। তো তাদের অনেকের বাবা মায়েরাই কানাইয়ার কাছে টাকার বিনিময়ে তাদের বিক্রি করে দিয়েছে। এইসব বাচ্চাদেরকে এনে তাদের নাম পরিচয় পাল্টে নতুন পরিচয়ে বড় করে তুলে কানাইয়া। তার উদ্দেশ্য হলো গরিব মেধাবী এসব বাচ্চাদের, যাদের পড়াশোনা করার সুযোগ নেই, তাদেরকে পড়াশোনা করিয়ে একটা ক্যারিয়ার করার সুযোগ করে দেওয়া। কানাইয়া এদের সবাইকে নিজের সৎ আদর্শে বড় করে তুলে এই গুরুকুলে। এরপর তারা প্রস্তুত হলে তাদেরকে দিল্লি পাঠায় নিজের তৈরি চাণক্য কোচিং সেন্টারে। সেখানে ইউপিএসসির জন্য কোচিং করে এসব ছেলেমেয়েরা দেশের বিভিন্ন সরকারি বড় বড় পদে নিয়োগ হয়। এই কারণেই প্রায় সমস্ত জায়গাতেই বড় বড় পদে কানাইয়ার শিষ্য আছে, যারা তাকে মনে প্রাণে ভক্তি করে। এদিক থেকে কানাইয়া বর্তমানে বেশ পাওয়ারফুল একজন মানুষ। বিশেষ করে বিহারে তার চেয়ে পাওয়ারফুল আর কেউ নেই। তো কানাইয়ার আদর্শে বড় হওয়া এসব ছেলেমেয়েরা কর্মক্ষেত্রে বেশ সৎ আর স্ট্রং। কানাইয়ার ধারণা হলো সরাসরি দুর্নীতির বিরুদ্ধে লড়ে কোনো কাজ হবে না, বরং এসব দুর্নীতি একদম মূল থেকে উচ্ছেদ করতে হবে। এই কারণে প্রয়োজন সব জায়গাতেই কিছু কিছু সৎ লোকের উপস্থিতি, যারা সমাজকে পাল্টে দেওয়ার কারিগর হবে। আর এ কারণেই মেধাবী এসব শিক্ষার্থীদেরকে পড়াশোনা করিয়ে কানাইয়া নিজের মনের মতো করে গড়ে তুলছে। চাণক্য কোচিং সেন্টার আর গুরুকুলের সব বাচ্চাই বেশ সাফল্য অর্জন করায় এই কোচিং সেন্টার আর গুরুকুলের চারিদিকে বেশ নামডাক। অনেকে তো মোটা অঙ্কের টাকাও অফার করে কানাইয়াকে, যাতে সে তাদের সন্তানকে গুরুকুলের শিক্ষার্থী হিসেবে ভর্তি করিয়ে নেয়। কিন্তু গুরুকুলে ভর্তি হতে পারার মাত্র দুইটাই উপায়, একটা হচ্ছে ভাগ্য ভালো হওয়া আর অন্যটা হচ্ছে প্রচণ্ড মেধাবী হওয়া। তো এই গুরুকুল থেকে পাশ করা 3 জন শিক্ষার্থী কানাইয়ার ফেভারিট। তাদের মধ্যে সবচেয়ে ফেভারিট হলো আইপিএস আদিত্য বিহারেই কর্মরত আছে। সে মাঝে মাঝেই নিজের স্ত্রী মধুকে নিয়ে কানাইয়ার সাথে দেখা করতে গুরুকুলে আসে। আর গুরুকুলে আদিত্যের বেস্ট ফ্রেন্ড ডিসিপি পারভিনও কানাইয়ার একজন ফেভারিট স্টুডেন্ট, যে কিনা দিল্লিতে পোস্টেড। এদিকে গুরুকুলের একজন স্টুডেন্ট বাসুদেব পারভিনকে পছন্দ করে, কিন্তু অনেক বছর যাবৎ পারভিন তাকে হ্যাঁ বা না কোনো জবাবই দিচ্ছে না সরাসরি। আর বাসুদেব আজও পারভিনের অপেক্ষায়। তো যাই হোক, এই গুরুকুল থেকে পাশ করে যাওয়া স্টুডেন্টরা সবাই মাঝে মাঝে এখানে ঘুরতে আসে, নিজেদের গুরু কানাইয়াকে দেখতে আসে। কিন্তু বছরের একটা দিনে, অর্থাৎ কানাইয়ার জন্মদিনে, এখান থেকে পাশ করে যাওয়া প্রতিটা স্টুডেন্টই এখানে আসে। সেদিন এখানে একটা প্রোগ্রাম হয়। তো এই গুরুকুলের একটা নিয়ম আছে, আর সেটা হচ্ছে ভেতরে মিডিয়া অ্যালাউ না। গুরুকুলের ভেতরে কোনো নিউজ বাইরে প্রকাশ হওয়া চলবে না। এই কারণে গুরুকুলের ভেতরের খবর বাইরে যায় না। তো কানাইয়ার ডানহাত হচ্ছে শঙ্কর নামের এক লোক, যাকে শিক্ষার্থীরা সবাই শঙ্কর মামা বলেই ডাকে। আর কানাইয়ার গুরুকুলের এই কাজে তার সব থেকে কাছের সঙ্গী হচ্ছে সুহাসিনীকে এই গুরুকুলের সমস্ত শিক্ষার্থী মায়ের মতো শ্রদ্ধা করে। সুহাসিনীও মায়ের মতো স্নেহ করে সবাইকে। কানাইয়া এখানকার প্রতিটা শিক্ষার্থীকেই অনেক যত্নে মানুষ করে তোলে। এমন অবস্থা দাঁড়ায় যে শিক্ষার্থীরা একসময় নিজের বাবা মাকেই ভুলে যায়। এমনকি অনেকের বাবা মা তাদেরকে কানাইয়ার কাছে বিক্রি করে দেওয়ার পরেও আবার ফেরত নিতে আসলে তারা নিজেরাই আর যেতে চায় না। তারা নিজেদের এই নতুন পরিচয়ে খুশি, কারণ তারা বুঝতে পারে নিজের স্বপ্ন পূরণের জন্য আর পড়াশোনা করার জন্য গুরুকুলে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। তো এবারও গুরুকুল থেকে এক গ্রুপ স্টুডেন্ট পাশ করে চাণক্য কোচিং সেন্টারে অ্যাডমিট হতে রওনা দেয় দিল্লির উদ্দেশ্যে। কানাইয়া গুরুকুল থেকে বের হওয়া প্রত্যেক স্টুডেন্টকে যাওয়ার আগে গুরুর প্রতি সর্বদা অনুগত থাকার আর দেশের সেবা করার সংকল্প করায়। এরপর একটা সাদা কাগজে তাদের হাতের ছাপ নিয়ে সেটা রেখে দেয় নিজের অফিসে। কানাইয়ার অফিসে দেয়াল ভর্তি ছোট ছোট তাকে এসব কাগজ আর নামের লিস্ট রাখা আছে। তো এই গ্রুপ স্টুডেন্ট বের হয়ে যাওয়ার সময়ে কানাইয়ার একজন ছাত্র শশীর বন্ধু সত্যবীর এসে কানাইয়ার আশীর্বাদ নেয়।
সে জানায় যে সে নিজেও আগের বছর চাণক্য কোচিং সেন্টারে ভর্তি পরীক্ষা দিয়েছিল, কিন্তু সুযোগ পায়নি। এখন সে দিল্লিতেই ভর্তি হয়েছে অন্য একটা বিশ্ববিদ্যালয়। তো যাই হোক, কানাইয়ার নিজেরও একজন গুরু আছে যে গঙ্গার অপর পারে দিয়ারা নামের এক জায়গাতে থাকে। সেখানেই তার পাঠশালা, যেখানে সে গ্রামের নিরীহ লোকেদের বাচ্চাকে পড়াশোনা করায়। সেখানে যদি কোনো বাচ্চা ব্রিলিয়ান্ট হয় তাহলে কানাইয়ার সেই গুরু কানাইয়াকে খবর দেয়। এরপর কানাইয়া গিয়ে সেই বাচ্চাকে নিজের কাছে নিয়ে আসে আজীবনের জন্য। তো এমনই একদিন সে নিজের গুরুর কাছে যায় শঙ্করকে নিয়ে, কারণ তার গুরু তাকে জানিয়েছে যে তার এখানে অনেক মেধাবী এক ছাত্র আছে। সেখানে গিয়ে কানাইয়া দেখে ছেলেটার নাম মানজান। সে আসলে অনেক মেধাবী। মানজানের বাবা মানজানকে গুরুকুলের কাছে টাকার বিনিময় দিয়ে দিয়েছে। অলরেডি তার বাবা টাকাও নিয়ে নিয়েছে, কিন্তু মানজানের মা কাইরি সেটা জানে না। তো গঙ্গার ধারে দিয়ারার যে ঘাট, সেখানেই কালীদেবীর মন্দির। আর সেই মন্দিরের সেবাদাসীর নাম হচ্ছে লীলতিয়া। লীলতিয়া কোনো একটা কারণে কানাইয়াকে একেবারেই পছন্দ করে না। যখন সে জানতে পারে কানাইয়া মানজানকে নিতে এসেছে, তখন সে দৌড়ে গিয়ে মানজানের মা কাইরিকে খবরটা জানায়। খবর শুনে কাইরি দৌড়ে পাঠশালায় আসে আর জানায় যে সে তার ছেলেকে দেবে না। কাইরি হাঙ্গামা শুরু করলে কানাইয়া তাকে বুঝিয়ে বলে এখানে থাকলে মানজানের কোনো ভালো ভবিষ্যৎ তৈরি হবে না। এই কারণে সে মানজানকে নিজের সাথে নিচ্ছে। এরপর কাইরিকে আরও কিছু টাকা দিয়ে মুখ বন্ধ করে দিয়ে মানজানকে নিয়ে চলে আসে। ঘাটে এসে নৌকায় ওঠার সময় শঙ্কর দেখে লীলতিয়া তাদের নামে কালো জাদু করছে। তো তারা যখন গুরুকুলের ঘাটের প্রায় কাছাকাছি, তখন আকাশ কালো করে ঝড় ওঠে। নদী উত্তাল হয়ে যায় মুহূর্তেই। গুরুকুলের সবাই ঘাটে দৌড়ে আসে আর দোয়া করতে থাকে যাতে কানাইয়া বেঁচে যায়। নদী বেশ উত্তাল হয়ে পড়লে শঙ্কর, কানাইয়া আর মানজান সবাই নদীতে পড়ে যায়। এমন সময় ঘাটে এসে পৌঁছায় আদিত্য। সে এসে কানাইয়াকে ডুবতে দেখেই নদীতে ঝাঁপ দেয় আর একে একে শঙ্কর, কানাইয়া আর মানজানকে নিয়ে ঘাটে পৌঁছায়। এই যাত্রায় সবাই বেঁচে যায়। খবর শুনে দিল্লি থেকে পারভিনও চলে আসে গুরুকুলে। যদিও সে কিছুদিন পরে একেবারে কানাইয়ার জন্মদিনেই আসতে চেয়েছিল। তো শঙ্কর আদিত্যকে খুব একটা পছন্দ করে না। এর কারণ কানাইয়া আদিত্যকে একটু বেশি পছন্দ করে, যে কারণে শঙ্কর মনে মনে আদিত্যর ওপর জেলাস। যাই হোক, আদিত্যকে তার সিনিয়র ডিজিপি রুদ্র খুব একটা পছন্দ করে না আদিত্যের অনেস্ট কাজকর্মের জন্য। এই কারণে সে কানাইয়াকে কল করে আদিত্যের নামে মাঝে মাঝে বিচারও দেয়। আসলে এই বিহারে কানাইয়ার আলাদা একটা প্রতিপত্তি আছে, যে কারণে কেউই তার কথার বাইরে কোনো কাজ করতে পারে না। তো এদিকে দিল্লিতে সিএম এর নির্বাচন এগিয়ে আসছে। বর্তমান সিএম প্রশান্ত আর তার উপদেষ্টা ওয়াকার আবারও নির্বাচন জেতার জন্য জোর চেষ্টা চালাচ্ছে। তাদের দলের ফান্ড দেয় মজুমদার নামের এক লোক, যার পক্ষে এই দলের প্রায় 12 জন বিধায়ক আছে। তো এই কারণে প্রশান্ত মজুমদারকে খুব একটা পছন্দ না করলেও বাধ্য হয়ে একরকম তার সাথে সম্পর্ক রেখেছে। সত্যি বলতে তারা আসলে কেউই কাউকে পছন্দ করে না। তো মজুমদার একটা সমাবেশ ডাকে আর সেখানে বাধ্য হয়ে উপস্থিত হতে হয় প্রশান্তকে। প্রশান্ত দলের প্রধান হলেও সবকিছু মূলত নিয়ন্ত্রণ করে ওয়াকার। সেই বুঝিয়ে সুঝিয়ে প্রশান্তকে এই সমাবেশে নিয়ে আসে। তো এই সমাবেশটাই গুরুকুলে বসে নিউজে দেখে কানাইয়া আর সুহাসিনী। কানাইয়া প্রশান্তকে বক্তব্য দিতে দেখে বলে এখনও প্রশান্ত ঠিক আগের মতোই কথা বলতে পারে। তাহলে কি প্রশান্ত আর কানাইয়া পূর্ব পরিচিত? তো যাই হোক, শশী আর সত্যবীর দিল্লিতে গিয়ে যেখানে ওঠার কথা ছিল সেখানে সিট পায় না। এই কারণে তারা দীপু নামের এক লোকের সাহায্যে অন্য একটা হোস্টেলের রুমে গিয়ে ওঠে। রুমটা ছিল নিশান্ত নামের একজন ছেলের, যে শুরুতে খুব বিরক্ত হয় অন্য দুজন ছেলে এসে তার রুমে ওঠায়। যদিও পরে সে বলে শশী আর সত্যবীর চাইলে 2-4 দিন থাকতে পারে, কিন্তু 4 দিনের বেশি থাকা যাবে না। এরপরে শশী চাণক্য কোচিং সেন্টারে গিয়ে সরলা নামের একজন ম্যামের সাথে দেখা করে। সে শশীকে জানায় খুব শীঘ্রই তার থাকার ব্যবস্থা করা হবে। আসলে এই কোচিং সেন্টারে অনেকেই অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হয়, কিন্তু গুরুকুল থেকে আসা ছাত্ররাই বেশি গুরুত্ব পায়। তো এদিকে নিজেদের সমাবেশ থেকে ফিরছিল প্রশান্ত আর ওয়াকার। রাস্তায় পুলিশ চেকিং চলছিল আর চেকিংয়ের দায়িত্বে ছিল কানাইয়ের শিষ্য বাসুদেব। সে প্রশান্তের গাড়িও থামিয়ে চেক করতে গেলে প্রশান্ত রেগে যায়। তখন বাসুদেব বলে সে তার ডিউটি করছে, কার গাড়ি সেটা দেখার সুযোগ এখানে নেই। প্রশান্ত মনে মনে রেগে যায়, কারণ সামনে নির্বাচন আর এর আগে এমন সময় তার গাড়ি চেক করা হচ্ছে যেটা তার ইমেজে ব্যাড এফেক্ট ফেলবে। যদিও তার কিছুই করার ছিল না, বাসুদেব তার গাড়ি চেক করে কিছু না পেয়ে ছেড়ে দেয়। এরপর সে কানাইয়াকে কল করে জানায় যে মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রশান্তকে তার প্রথম ডোজ দেওয়া হয়ে গেছে। সে পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থাকবে। আসলে বাসুদেবকে দিয়ে প্রশান্তের গাড়ি চেক করিয়ে তাকে এভাবে অপমানমূলত কানাইয়াই করিয়েছে। কিন্তু কেন?
এদিকে চাণক্য কোচিং সেন্টারের বাইরে সত্যবীর জয়ন্তী নামের একটা মেয়েকে দেখে, যে কিনা কিছু স্টুডেন্টকে পরের দিনের কোনো প্রোগ্রামের বিষয়ে বলছিল। সত্যবীর অনলাইনের মাধ্যমে জয়ন্তীকে আগে থেকে চেনে। জয়ন্তীর একটা ব্লগ আছে যেখানে সে সিএম প্রশান্ত আর রাজনৈতিক দলের নানা দুর্নীতি নিয়ে ভিডিও আর লেখালেখি করে। তার 1 লাখের ওপরে ফলোয়ারও আছে। তো জয়ন্তীর এমন দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মনোভাবে সত্যবীর আগে থেকেই জয়ন্তীর ওপর ইমপ্রেসড। সে জয়ন্তীকে মনে মনে গুরুও মানে। তাই সে জয়ন্তীকে দেখে তার সাথে গিয়ে যোগ দেয় আর পরের দিন প্রোগ্রামে অ্যাটেন্ড করে। পরের দিনের প্রোগ্রাম ছিল মূলত দিল্লি ইউনিভার্সিটিতে। প্রশান্ত সেখানেই পড়াশোনা করত আর সেখানকার ছাত্রদলের প্রেসিডেন্টও ছিল। ওয়াকারের সাথেও তার পরিচয় তখন থেকেই। এখন প্রশান্তের ছেলে অভিমন্যু এখানে পড়াশোনা করে। সে এই ইউনিভার্সিটির ছাত্র সংসদের প্রেসিডেন্টও। তো প্রশান্ত নিজের নির্বাচনী প্রচারণার কাজ এখান থেকে শুরু করতে চায় বলে নিজের ছেলেকে এখানে সমাবেশ ডাকতে বলেছে। প্রশান্ত যখন সমাবেশে স্টেজে উঠে বক্তব্য দিচ্ছিল তখন হঠাৎ জয়ন্তী কথা বলে ওঠে। বলতে শুরু করে যে এর আগেও নির্বাচনে পাশ করার আগে প্রশান্ত ভার্সিটির জন্য অনেক কিছু করে দেবে বলে কথা দিয়েছিল, কিন্তু তার কিছুই করেনি। জয়ন্তীর এমন সরাসরি কথা বলায় প্রশান্ত আর ওয়াকার তাকে অফার করে পার্সোনালি এসব বিষয়ে ডিসকাস করার, কিন্তু জয়ন্তী তাদের কথা মানে না, বরং একে একে ক্ষমতায় থাকা অবস্থায় প্রশান্তের যেসব কুকর্ম আছে সেসব বলতে থাকে। তখন অভিমন্যু এসে রাগের মাথায় জয়ন্তীকে গালি দেয়। গার্ড এসে জয়ন্তীকে সমাবেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এই পুরো বিষয়টাই রিপোর্টাররা ভিডিও করছিল। জয়ন্তীর গায়ে হাত দিয়ে সমাবেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হলে সত্যবীর সেটা দেখে রেগে যায়। সে গার্ড আর জয়ন্তীর মাঝে এসে দাঁড়ায় আর তাদের সাথে উল্টো মারামারি শুরু করে। এসব হাঙ্গামা শেষে যখন জয়ন্তী আর সত্যবীর সমাবেশ থেকে বের হয়ে আসে তখন জয়ন্তী সত্যবীরের প্রতি থ্যাঙ্কফুল হওয়ার পরিবর্তে উল্টো রেগে যায়, কারণ সে চাচ্ছিলই এই সমাবেশে তার উপর ক্ষুব্ধ হয়ে প্রশান্তের লোকেরা কোনো উল্টাপাল্টা কাজ করুক আর সেটার রেকর্ডিং হোক। কিন্তু সত্যবীর সামনে চলে আসায় ব্যাপারটা আর ভালো মতো রেকর্ডিং হয়নি। সত্যবীর এই কারণে জয়ন্তীকে সরিও বলে। তো বাসায় ফিরে প্রশান্ত অভিমন্যুর ওপর রেগে যায়, তাকে মারধর করতে শুরু করে এই কারণে যে সে প্রপারলি একটা সমাবেশের আয়োজনও করতে পারেনি। তখন ওয়াকার এসে প্রশান্তকে থামায়। এদিকে সেই সমাবেশে জয়ন্তীর ওপর অ্যাটাকের ভিডিও ভাইরাল হয়ে যায়। অভিমন্যু যে জয়ন্তীকে গালি দিয়েছিল সেই ভিডিওটাও আলাদাভাবে প্রচার হয়। প্রশান্ত আর ওয়াকার সিদ্ধান্ত নেয় জয়ন্তীর বিরুদ্ধে মামলা করে তার পেজ বন্ধ করে দেয়ার, কারণ তার এই পেজে সব সরকার বিরোধী কথাবার্তা আর ভিডিও আপলোড করা হয়। তারা মামলা করেও জয়ন্তীর বিরুদ্ধে, কিন্তু কোনো কাজ হয় না, কারণ সবচেয়ে ভালো উকিল জয়ন্তীর পক্ষে কেস লড়ে আর সে মামলা জিতেও যায়। এই ঘটনায় তো প্রশান্ত আরও রেগে যায়। সে জিজ্ঞাসা করে জয়ন্তীকে ফান্ড দিচ্ছে কে এসব করার জন্য। তখন ওয়াকারের সেক্রেটারি নিরাজ জবাব দেয় পার্টনার একটা এনজিও জয়ন্তীকে ফান্ড দিচ্ছে। এনজিওর নাম সুহাসিনী জয়দীপ এনজিও, আর এই এনজিওর মালিক হচ্ছে কানাইয়া। এটা শুনে ওয়াকার আর প্রশান্ত দুজনেই ব্যাপারটা বুঝতে পারে। তারাও কোনো না কোনোভাবে চেনে কানাইয়াকে, কিন্তু কিভাবে? এদিকে কানাইয়ার জন্মদিন চলে আসে। কানাইয়ার গুরুকুল থেকে পাশ করে যাওয়া সব শিক্ষার্থী আসে জন্মদিনে অ্যাটেন্ড করতে, যারা প্রত্যেকেই কোনো না কোনো বড় সরকারি পদে অধিষ্ঠিত অথবা স্বনামধন্য অন্য কোনো চাকরি করছে। গুরুকুলের ভেতরে তো মিডিয়ার প্রবেশ নিষেধ, তাই তারা গেটের বাইরে থেকে নিউজ কাভার করতে থাকে। কিন্তু তাদের মধ্যে একজন জার্নালিস্ট তারেকেশ্বর, যাকে কিনা ওয়াকারের সেক্রেটারি নিরাজ নিয়োগ করেছে গুরুকুলের ওপর নজর রাখতে। সে ভিড়ের ফাঁকে গুরুকুলের ভেতরে ঢুকে যায় আর একটা জায়গায় গোপনে ক্যামেরা সেট করে আসে। সেদিন প্রোগ্রামে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ডিআইজি রুদ্রের সঙ্গে শঙ্করের একটা দিক থেকে মিল ছিল। তারা দুজনেই মনে মনে আদিত্যকে অপছন্দ করত। তো সেদিন প্রোগ্রামে আদিত্যের সাথে শঙ্করের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আদিত্য গুরুকুলের একটা রুমের মধ্যে নিরিবিলিতে সময় কাটাতে গেলে শঙ্কর আর আদিত্যের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে শঙ্কর নিজের পিস্তল বের করলে সেটা দেখে রুদ্র কানাইয়াকে খবর দিতে যায়। কানাইয়া যখন এসে পৌঁছায় তখন আদিত্য শঙ্করের ওপর খুব রেগে আছে, তার হাত থেকে পিস্তলও ছিনিয়ে নিয়েছে। কানাইয়া আদিত্যের হাত থেকে পিস্তল কেড়ে নিতে গেলে দুর্ঘটনাবশত কানাইয়ের পেটে গুলি লেগে যায়। শঙ্কর আর রুদ্র প্রথমে আদিত্যকে নিয়ে একটা রুমে বন্দি করে, এরপর তাড়াহুড়ো করে পার্টি ক্যান্সেল করে সবাইকে চলে যেতে বলে। আর কানাইয়ার একজন শিষ্য বেশ বড় সার্জন, তাকে ভেতরে নিয়ে গিয়ে গুরুকুলের ভেতরেই কানাইয়ার অপারেশন হয়। কানাইয়া সেবারের মতো বেঁচে যায়। এদিকে তারকেশ্বরের ক্যামেরায় হুট করে পার্টি শেষ করে দেওয়ার পর সবার দ্রুত বের হয়ে আসা একজন বিশিষ্ট সার্জনকে ভেতরে নিয়ে যাওয়ার ব্যাপারটা রেকর্ড হয়।
তাছাড়া সে গুলির শব্দের মতো শব্দও শুনেছিল। দুয়ে দুয়ে 4 মিলিয়ে সে বুঝতে পারে গুরুকুলের ভেতরে কোনো দুর্ঘটনা ঘটেছে, কিন্তু সেটা যে কি তা সে আন্দাজ করতে পারে না। তো মোটা অঙ্কের টাকার বিনিময়ে সে এই ফুটেজ নীরাজের কাছে বিক্রি করে আর এই বিষয়ে আরও ইনফরমেশন কালেক্ট করে দেবে বলে জানায়। তো পরদিন সকালে কানাইয়ার জ্ঞান ফেরে। তখন কানাইয়ার কাছে এসে আদিত্য ক্ষমা চায় আর বলে যে কানাইয়া তাকে যা করতে বলবে সে তাই করবে। তখন কানাইয়া গুরু দক্ষিণা চায় আদিত্যের কাছে। আদিত্যকে চাকরি ছেড়ে দিতে বলে যে সে আগের দিন যে কাণ্ডজ্ঞানহীন কাজ করেছে ভবিষ্যতেও কাজের ক্ষেত্রে সেটা রিপিট হতে পারে। এই কাজ করার যোগ্যতা আদিত্যের নেই। কিন্তু আদিত্য চাকরি ছাড়তে রাজি হয় না। সে ছোটবেলা থেকে এই পর্যায়ে এসে পৌঁছানোর স্বপ্ন দেখেছে। এখন সে নিজের এই আজীবনের স্বপ্ন ত্যাগ করতে পারবে না। আদিত্য তার কথায় রাজি না হওয়ায় কানাইয়া অসুস্থ অবস্থাতেই উঠে আসে আর শ্রাদ্ধ করে তার দেয়ালের তাকের 107 নম্বর বক্সে যে আদিত্যের গুরুকুলের সংকল্পের কাগজ ছিল সেটা পুড়িয়ে ফেলে আর সেই ছাই রেখে দেয় পিণ্ডদানের জন্য। আদিত্যকে বলে দেয় যে সে এখন থেকে কানাইয়ার কাছে মৃত। চাকরি বাঁচাতে গিয়ে আদিত্য নিজের গুরুকে হারিয়ে ফেলে। তো যাই হোক, গুরুকে হারিয়ে আদিত্য একদম ভেঙে পড়ে। পারভিন গিয়ে কানাইয়াকে বোঝানোর চেষ্টা করে আদিত্যকে ক্ষমা করে দিতে, কিন্তু কানাইয়া জানিয়ে দেয় যে আদিত্য তার কাছে মৃত মানুষকে নিয়ে আবার কিসের এত ভাবনা। তো ব্যর্থ হয়ে পারভিন ফিরে আসে আর জানায় আদিত্যকে কানাইয়া ক্ষমা করেনি। একদম নিরাশ হয়ে ভেঙে পড়া অবস্থায় আদিত্য গুরুকুল ছেড়ে আসে। বাসায় ফিরেও যেন তার কিছুতেই মনোযোগ নেই। তার স্ত্রী মধু তাকে বোঝানোর চেষ্টা করে যে রাগ পড়ে গেলে কানাইয়া তাকে ক্ষমা করে দেবে, কিন্তু আদিত্য মনে শান্তি পায় না। তো এরপর সে একদিন সকালে ডিউটিতে যাওয়ার জন্য ইউনিফর্ম পরে রেডি হয়। এমন সময় পারভিন তার বাসায় আসে আর তাকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাসায় রেস্ট নিতে বলে। কিন্তু আদিত্য জানায় যে কাজের জন্য সে সব হারিয়েছে সেই কাজ থেকে আবার কিসের বিরতি নেওয়া। তো তখন পারভিন আদিত্যের সাথেই তার গাড়িতেই বের হয় আর আদিত্যকে নিয়ে একটা ক্যাফেতে যায়। এরপর আদিত্যের হাতে একটা নোটিশ দিয়ে সে বলে বাসায় মধু ছিল বলেই এটা সে সেখানে দেয়নি, আদিত্যকে আসলে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো পারভিন আদিত্যকে বলে বিহারে থেকে কানাইয়ের সাথে টক্কর দিয়ে আদিত্য টিকতে পারবে না। সে যাতে কিছুদিন পর অন্য কোথাও চাকরি নেওয়ার চেষ্টা করে। সে নিজেও চেষ্টা করবে দিল্লিতে ফিরে আদিত্যকে সেখানে চাকরিতে জয়েন করানোর ব্যবস্থা করার। পারভিন কানাইয়ার প্রতি অনেক কৃতজ্ঞ, কারণ পারভিনের বাবা একটা খারাপ লোক ছিল। সে পারভিনকে বিক্রিও করে দিতে চেয়েছিল। পারভিন খুবই মেধাবী ছিল। কানাইয়া তাকে সেখান থেকে বের করে এনে একটা নতুন জীবন দিয়েছে। তার স্বপ্ন পূরণ করার সুযোগ দিয়েছে পড়াশোনা করিয়ে। যেখানে তার এখন খারাপ একটা জীবনে থাকার কথা ছিল সেখানে সে এখন সম্মানের সাথে বাঁচতে পারছে। তো যাই হোক, তারকেশ্বর গুরুকুলের ভেতরে আসলে কি ঘটেছিল সেই রাতে সেটা রহস্য উন্মোচন করার চেষ্টা চালাতে থাকে। সে গুরুকুলের বাইরে অপেক্ষা করে। এরপর গুরুকুল থেকে যখন ময়লার ট্রাক বের হয় তখন সেটার পিছু পিছু যায় আর যেখানে এই ময়লা ফেলা হয় সেখানে ময়লা ঘেটে সে অপারেশনের সরঞ্জাম আর রক্তমাখা কাপড়ও দেখে আর সেটা ছবি তুলে নেয়। এরপর স্পষ্ট সে বুঝতে পারে ভেতরে কেউ আহত বা নিহত হয়েছে, কিন্তু সেটা যে কে তা জানা যায় না। তো এসব ইনফরমেশন সে ছবি সহ নীরাজকে পাঠিয়ে দেয় আর নীরাজ সেসব নিয়ে দেখায় ওয়াকারকে। আরও জানায় সেদিনের পর কানাইয়ার সবচেয়ে প্রিয় ছাত্র আদিত্যকে চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, যে কাজটা অবশ্যই কানাইয়ার অনুমতি ছাড়া করা সম্ভব ছিল না। কিন্তু কানাইয়া কেন আদিত্য সাসপেন্ড হোক সেটা চাইবে। তো এই রহস্য উন্মোচন করার জন্য ওয়াকার আদিত্যর ওপর নজরদারি করার জন্য নিজের লোক নিয়োগ করে। এদিকে তারকেশ্বরও আরও ইনফরমেশন কালেক্ট করার জন্য গুরুকুলের বাইরে চায়ের দোকানে বসে থাকতো। এমনই একদিন সে দেখে গুরুকুলে সোলার প্যানেল সেট করার জন্য লোক এসেছে, কিন্তু এই কাজ করার জন্য যে স্টাফ আসার কথা ছিল তারা এসে পৌঁছায়নি। তারকেশ্বর তাদেরকে হেল্প করার বাহানায় গুরুকুলের ভেতরে ঢোকে। সুহাসিনী আর শঙ্কর তারকেশ্বরকে আগে থেকেই চিনে। সেই স্থানীয় সাংবাদিক এদিক দিয়ে ঘুরঘুর করতে দেখা যায়, কিন্তু সে যে ওয়াকারের হয়ে কাজ করছে সেটা তারা জানে না। তো সুহাসিনী তারকেশ্বরকে সোলার প্যানেলের কাজ করতে দেখে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। তারকেশ্বর জানায় সোলার প্যানেলে এই কাজ করার জন্য যে স্টাফ আসার কথা ছিল তারা এসে পৌঁছায়নি, এই কারণে সে একটু হেল্প করছে। তো তার চাচারও সোলার প্যানেলের বিজনেস আছে। ইদানিং যেহেতু বেশি বেশি লোডশেডিং হচ্ছে তাই 2টা সোলার প্যানেলে আর কি হবে। সুহাসিনী চাইলে সে নিজের চাচার সাথে কথা বলে ডিসকাউন্টে সোলার প্যানেল লাগানোর কাজ করে দেবে। তো সুহাসিনী তারকেশ্বরের এই প্রস্তাবে রাজি হয়
আর তারকেশ্বরেরও গুরুকুলে আসা যাওয়ার একটা উপায় তৈরি হয়ে যায়। এদিকে আদিত্যের স্ত্রী মধু প্রেগনেন্ট। এই খবরটা কানাইকে দিতে মধু গুরুকুলে যায়। কানাইয়া মধুকে নিজের মেয়ের মতোই দেখে। তো মধু কানাইয়াকে খুশির খবরটা দেয় আর বলে আদিত্যকে এবারের মতো মাফ করে দিতে। কিন্তু কানাইয়া জানায় সে আদিত্যকে মাফ করতে পারবে না। কিন্তু মধুর যখন ইচ্ছা গুরুকুলে সে আসতে পারে, আর এখানে তার সন্তান হওয়া উপলক্ষে অনুষ্ঠানের আয়োজনও সে করবে। তো একদিন পারভিন একটা কেস পায় নিজের আন্ডারে। দুইজন অফিসার এসে তাকে একটা সিসিটিভি ফুটেজ দেয়, যেখানে প্রকাশ্যে নিজেদের ফেস না ঢেকেই দুইজন চোর এটিএম বুথ থেকে টাকা চুরি করছে। পারভিন লোক দুইটাকে খুঁজে বের করতে বলে, আর এই ঘটনাই পরবর্তীতে আরও বড় রূপ নেয়। যাই হোক, প্রশান্তের দিল্লি ইউনিভার্সিটির সমাবেশ তো পণ্ড হয়েছিল। এই কারণে সে তার দ্বিতীয় সমাবেশে ঘোষণা করে বস্তিতে ফ্রি বিদ্যুৎ আর পানি সরবরাহ করার। বস্তিতে বিশাল অঙ্কের ভোটারের বসবাস, এই কারণেই প্রশান্তের টার্গেট তাদেরকে খুশি করা। তো তার এই প্ল্যান পার্টির অন্যান্য লোকেদেরও পছন্দ হয়। কিন্তু বাদ সাধে তখন যখন প্রশান্ত সিএম হয়ে ঘোষণা দেওয়ার পরেও বস্তিতে ফ্রিতে বিদ্যুৎ দেওয়া হয় না। উল্টো যাদের 500 থেকে 1000 টাকা বিল আসতো, তাদের বিল আসতে থাকে কয়েক হাজার টাকা করে। বস্তির লোকজন আন্দোলন শুরু করে। এসব বস্তি মজুমদারের আন্ডারে ছিল, সেও চাপে পড়ে যায়। ওয়াকারকে কল করে হুমকি দিতে থাকে যে যদি তাড়াতাড়ি তাকে টাকা পে না করা হয় আর এই সমস্যার সমাধান করা না হয়, তাহলে দলকে সমর্থন করা থেকে সে পিছিয়ে যাবে। ওয়াকার জানে মজুমদারের সমর্থন ছাড়া দল চলবে না, কারণ দলের একটা মোটা অঙ্কের ফান্ড মজুমদারের কাছ থেকেই আসে। ক্ষমতায় থাকা অবস্থায় মজুমদারের অধীনস্থ বিধায়কেরা কোনো কাজ করতে পারেনি এলাকায়, কারণ সব টাকা প্রশান্ত, ওয়াকার আর এসব বিধায়কেরা নিজেদের পকেটে ঢুকিয়েছে। এইসব এলাকার লোকজন নানা ধরনের সমস্যা দুর্ভোগে আছে, তাই নির্বাচনী প্রচারণায় ওয়াকার আর প্রশান্তকে টাকা খরচ করতে হবে। এইসব বিধায়কদেরকে দেওয়ার জন্য মজুমদারকেও টাকা দিতে হবে। মজুমদারকে ওয়াকার জানায় তাকে টাইমলি টাকা দেওয়া হবে, কোনো চিন্তা না করতে। এদিকে বিদ্যুৎ ইস্যুতে বিদ্যুৎ বিভাগের প্রধান অজয়কে ডেকে নেয় প্রশান্ত আর ওয়াকার। এরপর এই সমস্যার সমাধান করতে বলে, কিন্তু অজয় জানায় এই সমস্যার সমাধান আপাতত করা সম্ভব না, আর বিদ্যুৎ বিভাগের ফান্ডে টাকার পরিমাণ এখন কম আছে, আর বিদ্যুৎ ফ্রিতে দিলেও পরে দিতে পারবে। বস্তির লোকদের এই মাসের বিল দিতেই হবে, আর কোনো অপশন নেই। ওয়াকার রাগে তাকে সাসপেন্ড করে দেয় আর নতুন একজনকে নিয়োগ করে। সাসপেন্ড হয়েও অজয় মোটেও অখুশি হয় না, উল্টো ওয়াকারকে গুড লাক উইশ করে সেখান থেকে হাসতে হাসতে বের হয়ে আসে। তখন ওয়াকার আর প্রশান্ত বুঝতে পারে যে এই কাজ কানাইয়া করেছে। তো কাজটা আসলেও কানাই করিয়েছে অজয়কে দিয়ে। অজয়ও তার গুরুকুলেরই ছাত্র। কানাইয়া চায় প্রশান্তের নির্বাচনী প্রচারণা ভণ্ডুল করে দিতে, কিন্তু কেন? তো কানাইয়া অজয়কে বলেছিল বস্তির লোকদের যাতে ভোগান্তি না হয়, বাচ্চাদের পড়াশোনা করার টাইমে যাতে বিদ্যুৎ থাকে। অজয়কে বহিষ্কার করলে কি হবে? এই বিদ্যুৎ বিভাগেই কানাইয়ার আরও ছাত্র কাজ করে। এদিকে পারভিন আদিত্যের সাথে একটা ক্যাফেতে দেখা করে। সেখানে একটু দূরে বসে ওয়াকারের নিয়োগ করা একজন আদিত্যের ওপর নজর রাখছিল। পারভিনের আদিত্যের সাথে দেখা করার উদ্দেশ্য হলো হোম মিনিস্টারের সাথে কথা বলে দিল্লিতে আদিত্যের কাজের ব্যবস্থা করে দেওয়া। সে অ্যাপয়েন্টমেন্টও নেয় হোম মিনিস্টারের। পারভিনের বাসুদেবের সাথে দেখা করার প্ল্যান ছিল, কিন্তু সেটা না করে সে আদিত্যের সাথে দেখা করতে এসেছে। তো পারভিনকে ফলো করে বাসুদেবও সেখানে আসে, আর পারভিনের এই কাজের জন্য রেগে যায়। সেখানে আদিত্যের সাথেও তার কথা কাটাকাটি হয়, আর তখন বাসুদেব মুখ ফসকে বলেও ফেলে যে কানাইয়া আদিত্যকে বের করে দিয়েছে। খবরটা ওয়াকারের কানে যায়, আর সে আদিত্যকে নিজের দলে ভেড়ানোর চেষ্টা করে। এই কারণেই আদিত্য হোম মিনিস্টারের কাছে দিল্লিতে কাজের অনুমতি চাইলে ওয়াকার গোপনে হোম মিনিস্টারের সাথে যোগাযোগ করে, আর আদিত্যকে প্রশান্তের সিকিউরিটির কাজে নিয়োগ করে দিতে বলে। আর আদিত্যের নিয়োগ হয়ে যায় কানাইয়ার শত্রু প্রশান্তেরই সিকিউরিটি হিসেবে। এদিকে তারকেশ্বর গুরুকুলে সোলার প্যানেল লাগানোর কাজে এসে প্রতিটা সোলার প্যানেলেই গোপনে 4টা ক্যামেরা সেট করে যায়। সেটার মাধ্যমেই ওয়াকার আর প্রশান্ত গোপনে গুরুকুলের ওপর নজরদারি শুরু করে। সেখানেই কানাইয়ার সাথে অজয়কে কথা বলতে দেখে প্রশান্ত আর ওয়াকারের বুঝতে বাকি থাকে না যে কানাইয়া সবখানেই নিজের পেয়াদা সেট করে রেখেছে। তো পারভিনের নিয়োগ করা দুজন পুলিশ এটিএম বুথ থেকে টাকা চুরি করা লোক দুজনকে ধরে ফেলে, আর টাকাটাও উদ্ধার করে। তো যাই হোক, নির্বাচনের টাকা কালেক্ট করতে ওয়াকার অবলম্বন করেছে অভিনব এক পদ্ধতি। হামরা নামের এক ব্যাংকের টাকা এটিএম বুথে আনা নেওয়ার কাজ করে ট্রান্স লাইফ নামের এজেন্সি। ওয়াকার মুসা নামের একটা গ্যাংস্টারকে নিয়োগ করেছে ব্যাংকের টাকা চুরি করার। তো
তো মুসা কস্তুরী নামে একটা ছেলেকে নিয়োগ করেছে যে এই ট্রান্সলাইফ এজেন্সির এটিএম বুথে টাকা আনা নেওয়াকারী গাড়ির ড্রাইভার। দায়িত্ব নিয়ে টাকা আনা নেওয়া করে এই এজেন্সির কর্মকর্তা ধনঞ্জয়। মুসার লোক ধনঞ্জয়ের মেয়েকে কিডন্যাপ করে কস্তুরীকে নিজেদের দলে ভিড়িয়ে নেয়। কস্তুরী ধনঞ্জয়কে ব্ল্যাকমেল করে তাকে দিয়ে এটিএম বুথে জাল টাকা রাখে আর আসল টাকা নিয়ে আসে মুসার কাছে। মুসা একটা পুরাতন গোডাউনে সেই টাকার বাক্সগুলো জমা করতে থাকে ওয়াকারকে দেওয়ার জন্য। অনেকদিন থেকে এই কাজটা চলে আসছে কিন্তু কেউ সেভাবে নোটিশ করেনি। এখন পারভিন হামারা ব্যাংকের টাকা উদ্ধার করার পর সেখানকার ম্যানেজারকে ডেকে আনে টাকা বুঝিয়ে দিতে, কিন্তু টাকা গুনে নিতে গিয়ে দেখা যায় সব টাকাই জাল। ম্যানেজার পারভিনকে জানায় এর আগেও বেশ কয়েকবার তাদের কাছে জাল টাকার কমপ্লেন এসেছে, কিন্তু তারা ব্যাপারটা খুব একটা আমলে নেয়নি। কিন্তু একটা বুথের সবগুলো টাকাই জাল। ব্যাপারটা নিঃসন্দেহে সন্দেহজনক, হয়তো কোনো চক্র কাজ করছে এর পেছনে। তাছাড়া হামারা ব্যাংক থেকে সরাসরি টাকা লেনদেন হয় না, হতে পারে ট্রান্সপোর্ট এজেন্সির মধ্যে থেকেই কোথাও গন্ডগোল হচ্ছে। তো পারভিন নিজের তদন্ত জারি রাখে। এদিকে গুরুকুলে সরস্বতী পূজার প্রস্তুতি চলছে। কানাইয়া মানজানের নতুন নাম রেখেছে অমর। তো এমনই একদিন মানজানের মা কায়রি ঘাট দিয়ে গুরুকুলে এসে মানজানকে দূর থেকে দেখছিল, কিন্তু কানাইয়া সেটা দেখে ফেলে আর শঙ্করকে দিয়ে কায়রিকে তাড়িয়ে দেয়। ব্যাপারটা ক্যামেরার মাধ্যমে দেখে ওয়াকার আর প্রশান্ত। এরপর খোঁজ নিয়ে যখন ব্যাপারটা জানতে পারে তখন কায়রিকে দিয়ে চিলড্রেন রাইটস এজেন্সিতে কমপ্লেন করায়। এরপর পূজার দিন চিলড্রেন রাইটস এজেন্সির লোক আর আদিত্যকে দায়িত্ব দিয়ে পাঠায় গুরুকুলে। এজেন্সির লোকেরা এই প্রথমবারের মতো মিডিয়ার লোক নিয়ে গুরুকুলে প্রবেশ করে, সাথে নিয়ে যায় কায়রিকে। এরপর পূজার মণ্ডপে গিয়ে কায়রি কানাইয়াকে জিজ্ঞাসা করে তার ছেলে মানজান কোথায়। কানাইয়া জানায় যে কায়রির ছেলে মানজান এখানে পড়াশোনা করে না, তারা চাইলে খুঁজে দেখতে পারে। কায়রি আর আদিত্য মানজানকে খুঁজতে থাকে আর একটা ড্রামের ভেতরে লুকিয়ে থাকা অবস্থায় তাকে খুঁজে পায়। কিন্তু মানজান মিডিয়ার সামনে গিয়ে সরাসরি বলে সে কায়রিকে চেনে না, তার নামও মানজান না বরং অমর, আর কানাইয়াই তার বাবা। এরপর কানাইয়া বলে কায়রির ছেলে নদীতে ডুবে মারা গেছে, সে মানসিকভাবে অসুস্থ, এই কারণে মাঝে মাঝে এভাবে এখানে নিজের ছেলেকে খুঁজতে আসে। তো মানজানের এমন সরাসরি অস্বীকৃতিতে কেসটা ক্লোজ হয়ে যায়। আদিত্য কানাইয়াকে সরাসরি বলে আসে যে সে শুধু কানাইয়াকে এখন ঘৃণাই করে, সে অনেক সম্মান করেছে কানাইয়াকে, কিন্তু তার কাছে কানাইয়া এখন আর সেই সম্মান পাওয়ার যোগ্য নয়। তো এভাবে একদম জনসম্মুখেই এবার আদিত্য আর কানাইয়ার সম্পর্ক শেষ হয়ে যায়। তারা চলে আসার আগে কানাইয়া আদিত্যকে বলে দেয় সে জানে এসব ঘটনার চাবিকাঠি দিল্লি থেকেই নাড়ানো হচ্ছে। তো এসব কিছুই সরাসরি ভিডিওতে দেখে প্রশান্ত আর ওয়াকার, বুঝতে পারে কানাইয়ার বিরুদ্ধে তাদের এই চালটা ভণ্ডুল হয়ে গেছে। তো যাই হোক, কানাইয়ার সাথে তাদের এই শত্রুতা আসলে কিসের? 30 বছর আগে কানাইয়া, প্রশান্ত আর ওয়াকার দিল্লি ইউনিভার্সিটিতে পড়তো একসাথে। প্রশান্ত তখন ভার্সিটির ছাত্র সংসদের প্রেসিডেন্ট ছিল, আর তারা যে পার্টি করত সেটার প্রেসিডেন্ট ছিল ওয়াকার। ওয়াকার আর প্রশান্ত ছিল ঘনিষ্ঠ বন্ধু, আর কানাইয়া বিহার থেকে এখানে পড়াশোনা করতে এসে এই পার্টির রাজনীতিতে জড়িয়ে যায়। তো ভার্সিটির ভিসি দুর্নীতি শুরু করলে কানাইয়া এটার বিরুদ্ধে ছাত্রদের নিয়ে আন্দোলন শুরু করে। ধীরে ধীরে সে ওয়াকার আর প্রশান্তের চেয়েও জনপ্রিয় হয়ে ওঠে ভার্সিটিতে, যেটাতে জেলাস ফিল করত প্রশান্ত। কিন্তু ওয়াকার নিজে তখন থেকেই উপদেষ্টার মতো কাজ করে আসছে প্রশান্তের জন্য। তো ভিসির প্রত্যাহার চেয়ে এই আন্দোলন তুমুল রূপ নিলে ভিসি পুলিশ ডেকে আনে, আর কানাইয়া, প্রশান্ত আর ওয়াকারকে নিজের অফিসে ডেকে নেয় পার্সোনালি কথা বলতে। তখন কানাইয়া ভিসির গায়ে হাত তুলে অপমান করে তাকে বাধ্য করে রিজাইন করতে। এরপর কানাইয়া দলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করতে চাইলে তার নমিনেশনই জমা নেয় না ওয়াকার। সে স্টেজে নির্বাচনী নেতা হিসেবে শুধু প্রশান্তের নামই বলে, আর এরপর কানাইয়াকে স্টেজ থেকে নামিয়ে দেয়। স্টেজ থেকে নেমে বাইরে বের হয়ে এলে কানাইয়াকে পুলিশ ধরে নিয়ে যায় ভিসির গায়ে হাত তোলার অপরাধে। তখন ভার্সিটিতে কানাইয়ার বন্ধু আর সঙ্গী ছিল সুহাসিনী আর তার স্বামী জয়দীপ। কানাইয়ার পিছু পিছু তারাও থানায় যায়। তো থানায় গিয়ে কানাইয়া দেখে ভিসি বসে আছে। সে ভিসিকে বলে সে যে ভিসির গায়ে হাত তুলেছে তার কোনো প্রমাণ নেই। এমন সময় সাক্ষী হিসেবে উপস্থিত হয় প্রশান্ত আর ওয়াকার। আসলে তারা কানাইয়ার এমন অগ্রগতি মেনে নিতে পারছিল না, এই কারণে তাকে দল থেকে বের করে দিতেই তারা এই চাল চেলেছে। এটা দেখে কানাইয়া, সুহাসিনী আর জয়দীপের জেদ বেড়ে যায়। জয়দীপ কানাইয়াকে নমিনেশন পেপারে সাইন করতে বলে। মাত্র 1 ঘন্টার সময় বাকি ছিল নমিনেশন জমা দেওয়ার জন্য। কানাইয়া নমিনেশন পেপারে সাইন করলে জয়দীপ আর সুহাসিনী বাইক নিয়ে সেটা জমা দিতে যাচ্ছিল। তখন ওয়াকারের পাঠানো লোক তাদের বাইকে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করায়, আর অ্যাক্সিডেন্টে মারা যায় জয়দীপ। এরপরে কোর্টে ওয়াকার আর প্রশান্ত কানাইয়ার বিরুদ্ধে করা চার্জ তুলে নেয়। এরপর ওয়াকার কানাইয়ার পকেটে পার্টনার টিকিট ঢুকিয়ে দিয়ে বলে
যেখান থেকে এসেছে সেখানে ফেরত যেতে। দিল্লিতে তার কোনো জায়গা নেই। কানাইয়া সেই ঘটনারই, সেই অপমানেরই প্রতিশোধ নিচ্ছে। সে আর সুহাসিনী মিলে দীর্ঘ 30 বছর যাবৎ গড়ে তুলেছে গুরুকুল সাম্রাজ্য। সরকারি সব ক্ষেত্রেই সেট করেছে নিজেদের লোক। এখন সেই পাওয়ার ব্যবহার করেই কানাইয়া প্রশান্তকে নিচে নামানোর চেষ্টা চালাচ্ছে। প্রশান্ত আর ওয়াকার যেখানে ক্ষমতা টিকিয়ে রাখতে ছুটেছে, সেখানে কানাইয়া তাদের অজান্তেই তাদের চারপাশে জাল বিছিয়েছে। এতদিন পর এসে ওয়াকার ব্যাপারটা বুঝতে পারে। এদিকে নিজের ছেলেকে এভাবে হারিয়ে গঙ্গায় নিজের প্রাণ বিসর্জন দেয় কায়রি। তো যাই হোক, এই ঘটনার পর ওয়াকার আর প্রশান্ত আদিত্যকে ডেকে নেয়। তাকে জিজ্ঞাসা করে যে সে হয়তো ইচ্ছাকৃতভাবেই কানাইয়াকে ছাড় দিয়েছে, যে কারণে চিলড্রেন রাইটস এজেন্সির সেই মামলাটা নিয়ে ঠিকমতো কাজ করেনি। আদিত্য জানায় তার আর কানাইয়ার সাথে কোনো সম্পর্ক নেই। কানাইয়া নিজেই সেটা নষ্ট করে দিয়েছে, এমনকি তার শ্রাদ্ধও করে ফেলেছে। তো এটা শুনে ওয়াকার আদিত্যকে তাদের সাথে কাজ করতে বলে। এরপর আদিত্য আর কানাইয়ের সম্পর্কের মধ্যে আরও ফাটল ধরানোর জন্য নতুন একটা চাল চালে। আদিত্য দিল্লিতে একাই থাকতো, আর মধু প্রেগনেন্ট হওয়ায় বিহারেই থাকতো নিজের বাবা মায়ের সাথে। ওয়াকার নিজের লোক মুসাকে দিয়ে মধু যে বাড়িতে আছে সেখানে মোটামুটি রকমের একটা হামলা চালায় সেদিন রাতের বেলায়। মধু ভয় পেয়ে আদিত্যকে কল করে সবটা বলে আর সংশয় প্রকাশ করে। আদিত্য গুরুকুলে পুলিশ নিয়ে যাওয়াতেই কানাইয়ার লোকই হয়তো এমন অ্যাটাক করেছে। আদিত্য মধু আর নিজের শ্বশুর শাশুড়ির সিকিউরিটির জন্য বিহারে নিজের পরিচিত পুলিশ অফিসারদের কল করে, কিন্তু তারা জানায় তারা কানাইয়ের বিরুদ্ধে গিয়ে আদিত্যকে হেল্প করতে পারবে না। এমনকি বাসুদেব পর্যন্ত হেল্প করতে মানা করে দেয়। তখন আদিত্য ওয়াকারকে মেসেজ করে জানায় সে বিহারে যাচ্ছে আর্জেন্ট। ওয়াকার তো এই অপেক্ষায় ছিল। সে তখনই আদিত্যকে কল করে জানায় আদিত্যর ফ্যামিলিকে কানাইয়ার থেকে নিরাপত্তা সে দেবে। এরপর মিলিটারি লোক মোতায়েন করে মধুর বাসায় সিকিউরিটি হিসেবে। আর এই কাজ করে সে আদিত্যের কাছে আরও বেশি ট্রাস্টেবল হয়ে ওঠে। এরপর সে আদিত্যের কাছে নিজের পার্টির সমস্ত এমএলএর ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্স লিস্ট চায়, যাতে করে পরবর্তী নির্বাচনের প্রার্থী সিলেক্ট করতে সুবিধা হয়। এদিকে পরদিন সকালবেলা ডিআইজি রুদ্র কানাইয়ার কাছে এসে আগের রাতে মধুর বাসায় ঘটে যাওয়া ঘটনাটা বলে। তখন কানাইয়া জিজ্ঞেস করে তাকে এত পরে কেন জানানো হচ্ছে। রুদ্র বলে সে ভেবেছিল কানাইয়া এই অ্যাটাক করিয়েছে, এই কারণেই সে জানায়নি কিছু। তো কানাইয়া যখন জানতে পারে দিল্লি থেকে সিকিউরিটি মোতায়েন করা হয়েছে মধুর বাসায়, তখন কানাইয়া ওয়াকারের এই পুরো খেলাটা বুঝতে পারে। সে রুদ্রকে বলে সেই সিকিউরিটি টিম থেকে গোপনে 3 জন লোক তার কাছে পাঠাতে, 2 জন পুরুষ আর 1 জন মহিলা। সে তাদেরকে সবকিছু বুঝিয়ে দেবে। আসলে এই পুরো খেলাটাই প্রশান্ত আর ওয়াকারের অজ্ঞাতে কানাই খেলছে। আদিত্যকে সে গুরুকুল থেকে বের করে দিয়েছে সেই প্ল্যানের অংশ হিসেবেই। প্রশান্ত আর ওয়াকারের ওপর নজর রাখার জন্যই আদিত্যকে বের করে দেওয়ার নাটক করেছে কানাইয়া। তো আদিত্য নিজের অন্য একটা ফোন থেকে কানাইয়াকে কল করে মধুর বাসার ওপর অ্যাটাক হওয়ার ঘটনাটা বলে। এটা শুনে কানাইয়া বলে সে ব্যাপারটার ওপর নজর রাখছে। সিকিউরিটির মধ্যে সে নিজের লোকেদের নিয়োগ করে রেখেছে, তারা মধুকেও সব বুঝিয়ে বলবে, আদিত্য যাতে কোনো টেনশন না করে। এদিকে পারভিন হামারা ব্যাংকে জাল নোটের তদন্ত চালাতে গিয়ে জানতে পারে সাতনাম ট্রান্সপোর্টের লোকেরাই এই টাকার গরমিলের সাথে যুক্ত। তো পারভিন নিজের লোক নিয়োগ করে রাখে সাতনাম ট্রান্সপোর্ট এজেন্সির বাইরে। এজেন্সির মালিক সাতনাম যখন এসে জানতে পারে পুলিশ এসেছিল, সে দ্রুত গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। পারভিনের নিয়োগ করা পুলিশ সাতনামের পিছু নেয়। সাতনাম পুলিশের ভয়ে মুসাকে কল করলে মুসা তাকে বিকেলবেলা গোডাউনে যেতে বলে। ততক্ষণ পর্যন্ত তাকে কোথাও লুকিয়ে থাকার আদেশ দেয়। সাতনাম একটা বারে গিয়ে ঢোকে। এটা শুনে পারভিন আদিত্যের হেল্প চায়। পারভিনের এক সময় অতিরিক্ত ড্রিঙ্ক করার বাজে অভ্যাস ছিল। বারে গিয়ে হয়তো সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, এই কারণে সে আদিত্যকে নিয়ে বারে যায় আর সাতনামের ওপর নজর রাখে। এরপর সাতনাম বের হয়ে গোডাউনের উদ্দেশ্যে যেতে শুরু করলে তারা সাতনামের পিছু নেয়। সাতনাম গোডাউনে গিয়ে মুসাকে জানায় পুলিশ তার পর্যন্ত পৌঁছে গেছে। সে আর এই কাজ করতে চায় না, তার হিসেব যাতে মুসা তাকে বুঝিয়ে দেয়। এরপর মুসা মুসার পথে আর সে তার পথে। এদিকে তখনই কাস্তুরী দেখে যে পুলিশের গাড়ি আসছে। এটা দেখে তারা মনে করে সাতনামই পুলিশ নিয়ে এসেছে। সবাই সেখান থেকে আদিত্য আর পারভিন আসার আগেই পালিয়ে যায় আর কস্তুরী সাতনামকে গলা কেটে খুন করে রেখে পালায়। আদিত্য আর পারভিন এসে সাতনামের লাশ উদ্ধার করে। সামান্য এটিএম বুথ থেকে টাকা চুরির কেস ধীরে ধীরে যেন আরও জটিল হতে থাকে। এদিকে যে গোডাউনে টাকা স্টক করা হয়েছে, ওয়াকার সেখানে এসে টাকা চেক করে। এসে জানতে পারে টাকার লাস্ট ডেলিভারি বাক্সটা মিসিং। আর এই বাক্সটা আসলে গোপনে কোনোভাবে হাতিয়ে নিয়েছে কানাইয়া নিজেই। কিন্তু কেন আর কিভাবেই বা নিল? পারভিন ট্রান্সলাইফ এজেন্সি থেকে যে গাড়িতে টাকা এটিএম বুথে পাঠানো হয়, সেই টাকা লোডের দায়িত্বে থাকা লোকেদের নাম কালেক্ট করে। একজনের নাম ধনঞ্জয়,
আর অন্যজন সুনীল কুমার। ধনঞ্জয়ের বাসায় পুলিশ গিয়ে দেখে বাসায় কেউ নেই। তার প্রতিবেশীর কাছে শুনে যে ধনঞ্জয় ফ্যামিলি নিয়ে কিছুদিন আগেই ভ্যাকেশনে চলে গেছে, কিন্তু কোথায় গেছে সেটা তারা জানে না। আর এদিকে পারভিন নিজে সুনীল কুমারের বাসায় যায়, আর সেখানে সুনীল কুমার সেজে দরজা খুলে দেয় আর কেউ না, বরং কাস্তুরী। কাস্তুরীকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পরেই সে ভিকটিম সেজে কান্না শুরু করে আর জানায় তার মেয়ে পরীকে একটা গোডাউনে বন্দি করে রেখেছে মুসা নামের এক লোক, যে কিনা ওয়াকারের হয়ে এই টাকা চুরি করেছে। আর তার মেয়ে পরী যে গোডাউনে আছে সেখানেই টাকাগুলো স্টক করা। পারভিন বুঝতে পারে সে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করে ফেলেছে। সামান্য চুরির এই কেসটা এখন হাই প্রোফাইল কেস হতে যাচ্ছে। পারভিন যখন আদিত্যকে কল করে ব্যাপারটা জানায়, তখন আদিত্য প্রশান্তের সাথে দেখা করবে বলে তার জন্য অপেক্ষা করার বাহানায় তার অফিসে ঢুকে গোপনে মাইক্রোফোন লাগাচ্ছিল, যাতে এখানকার সব কথোপকথন সে শুনতে পারে। তো একটু পর প্রশান্ত আর ওয়াকার সেখানে আসে আর তাকে অপেক্ষা করতে দেখে জিজ্ঞাসা করে সে কেন এসেছে। আদিত্য তখন জানায় তার এক ফ্রেন্ড জাল নোটের একটা কেস নিয়ে কাজ করছিল, আর সেখান থেকে উঠে এসেছে সিএম অর্থাৎ প্রশান্তের নির্বাচনী ক্যাম্পেইনের মুসা নামের এক লোক এই কেসের সাথে জড়িত। এটা শুনে প্রশান্ত বলে কি যাতা বলছো। আদিত্য তখন বলে তার নিজেরও বিশ্বাস হচ্ছিল না, কিন্তু যে তাকে এটা জানিয়েছে সে খুব ভালো একজন অফিসার, আর সে কোনো রেড দেওয়ার কথাও বলছিল। তো প্রশান্ত তখনকার মতো আদিত্যকে চলে যেতে বললে আদিত্য চলে আসে। প্রশান্ত আসলে ওয়াকার যে এই ব্যাংকের টাকা চুরি করে তার বদলে জাল নোট দেওয়ার মাধ্যমে নির্বাচনী ক্যাম্পেইনে টাকা জোগাড় করছে সেটা জানতো না। সে ওয়াকারকে জিজ্ঞাসা করে কি চলছে এসব। ওয়াকার জানায় সে পরে সবকিছু খুলে বলবে। এরপর মুসাকে কল করে দ্রুত টাকা নিয়ে সে গোডাউন ছাড়তে বলে। এদিকে পুলিশ ফোর্স নিয়ে যখন পারভিন গোডাউনে পৌঁছায়, তখন ট্রাকে টাকা সব লোড করা শেষ। মুসা নিজের ভাইকে ড্রাইভ করে টাকা নিয়ে বের হয়ে যেতে বলে, কিন্তু যাওয়ার আগেই পুলিশ পৌঁছে যায়। পুলিশ আর মুসার লোকের মধ্যে গোলাগুলি শুরু হলে কাস্তুরী পারভিনকে বলে কিছুক্ষণের জন্য তাকে কভার দিতে, যাতে সে গিয়ে নিজের মেয়ে পরীকে বের করে আনতে পারে। পারভিন তাই করে। এদিকে কাস্তুরী মুসার সাথে কাজ করে বিধায় কাস্তুরীকে দেখে গুলি চালানো শিথিল করে দেয় মুসার লোকেরাও। কাস্তুরী গিয়ে পরীকে নিয়ে সরাসরি টাকার ট্রাকে যায়, আর গিয়েই মুসার ভাইকে মেরে পরীকে আর টাকা নিয়ে বের হয়ে যায় সবার চোখের সামনে দিয়ে। কাস্তুরী পুলিশকে তো বোকা বানাই, সাথে মুসাকেও ধোকা দেয়, কিন্তু কেন? যাই হোক, এই ঘটনার পর দিল্লি থেকে বের হওয়ার যত বাইপাস আর হাইওয়ে রোড আছে সবখানেই পুলিশ চেকিং বসানো হয়। নিউজে প্রচার করা হয় যে একজন ক্রিমিনাল টাকার ট্রাকের সাথে একটা বাচ্চাকেও কিডন্যাপ করেছে, যাতে সেই বাচ্চাকে টোপ হিসেবে ব্যবহার করে শহর থেকে বের হয়ে যেতে পারে। এদিকে এতদিন থেকে কালেক্ট করা সব টাকা হারিয়ে ওয়াকার মুসার ওপরে বেশ ক্ষুব্ধ হয়। মুসা জানায় সে পুরো চেষ্টা করেছিল টাকাটা বাঁচাতে, কিন্তু তার ভাইকেই খুন করে টাকা নিয়ে পালিয়ে গেছে কাস্তুরী। তো মুসা ওয়াকারের কাছে সুযোগ চায় টাকা খুঁজে বের করে দেয়ার। একদিকে মুসার লোক হন্যে হয়ে খুঁজতে থাকে কাস্তুরীকে, আর অন্যদিকে পুলিশ সবখানে পাহারা বসিয়েছে। কাস্তুরী অবস্থা দেখে আর বের হওয়ার সুযোগ পায় না। এই কারণে অলিগুলির রাস্তা দিয়েই দিল্লির প্রায় শেষ প্রান্তের দিকে এসে একটা বস্তিতে ট্রাক লুকিয়ে রাখে, আর পরীকে নিয়ে নিজেও সেখানে থাকতে শুরু করে। কিডন্যাপ করে আনলেও কাস্তুরী চেষ্টা করছিল পরীকে ঠিকভাবে দেখাশোনা করার। এই ঘটনার পর পারভিন আবারও পরীর বাবা সুনীল কুমারের বাসায় পুলিশ পাঠিয়েছিল, আর সেখানে সুনীলের লাশ মিলেছে। তাকেও কাস্তুরী খুন করেছে। কাস্তুরীকে পারভিন হন্য হয়ে খুঁজছে। টাকা উদ্ধার করার চেয়েও তার কাছে এখন পরীকে উদ্ধার করা বড় হয়ে গেছে। সে মিডিয়া বা কারো সামনে এই ঘটনায় সেন্ট্রাল গভর্নমেন্টের লোক জড়িত সেটা প্রকাশ করেনি। তো পারভিন নিজেই ওপরমহল থেকে নির্দেশ না নিয়ে এমন রিস্কি একটা অপারেশন চালিয়েছে যেটা তার সিনিয়রের পছন্দ হয় না। এই কারণে সে পারভিনকে এই কেস থেকে বাদ দিয়ে বিনয় নামের একজনকে কেসের দায়িত্ব দিয়ে দেয়। পারভিন অনেক রিকোয়েস্ট করে তার সিনিয়রকে যাতে এই কেসটা তার কাছ থেকে না নেওয়া হয়, কিন্তু তার সিনিয়র সেটা শোনে না। এর একটা বড় কারণ হলো আগে পারভিন ড্রিঙ্কে অ্যাডিক্টেড ছিল। তার সিনিয়রের ধারণা সে এখনও এই কেস হ্যান্ডেল করার মতো স্টেবল না, যে কারণে কালপ্রিট তার হাতে এসেও পালাতে পেরেছে। তো পারভিন নিজের হাতে যে কেসটা দাঁড় করিয়েছে সেটাই এভাবে তার হাত থেকে ছুটে যাওয়ায় বেশ ডিপ্রেসড হয়ে পড়ে। এদিকে ওয়াকার নির্বাচনী প্রচারণার জন্য কালেক্ট করা সব টাকা হারিয়ে দিশাহারা হয়ে পড়ে। এই কারণে মজুমদার যাতে টাকার জন্য চাপ না দেয়, সেজন্য মজুমদারের সাথে সম্পর্ক আরেকটু বিল্ড আপ করার ট্রাই করে সে। তো ওয়াকার মজুমদারকে ডিনারে ইনভাইট করে, কিন্তু প্রশান্তের সাথে মজুমদারের সম্পর্ক ভালো না হওয়ায় প্রশান্ত এই সিদ্ধান্তে অখুশি হয়। ওয়াকার প্রশান্তকে বলে কয়ে রাজি করায়। এরপর ডিনারে ওয়াকার মজুমদারকে টাকার পরিবর্তে উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়ার অফার করে।
মজুমদার ওয়াকারের এই প্রস্তাবে বুঝে যায় যে ওয়াকার টাকা দিতে পারবে না বলেই এই অফারটা করছে। সে এই দুর্বলতার সুযোগ নিতে চায় আর উল্টো অফার করে যে সে এই নির্বাচনের সমস্ত ফান্ডিং করবে, কিন্তু এর পরিবর্তে দল ক্ষমতায় এলে প্রশান্তকে সিএম এর পদ 50-50 ভাগ করে নিতে হবে। অর্থাৎ 2.5 বছর প্রশান্ত সিএম থাকবে আর বাকি 2.5 বছর সে নিজে। এই কথা শুনে বদমেজাজি প্রশান্ত রেগে যায় আর সরাসরি মজুমদারকে অসম্মান করে কথা বলে। অসম্মানিত হয়ে মজুমদারও রেগে যায় আর হুমকি দেয় 48 ঘন্টার মধ্যে তাকে টাকা না দিলে সে আর এই দলে থাকবে না। তো এরপর মজুমদারের মতো এক লোক এভাবে কথা শুনিয়ে যাওয়ায় প্রশান্ত রেগে যায় আর ওয়াকারকে বলে দ্রুত কোনো একটা ব্যবস্থা করতে, কারণ ওয়াকার না পারছে টাকার ব্যবস্থা করতে আর না পারছে ক্যান্ডিডেট লিস্ট তৈরি করতে। তো তাদের দীর্ঘ পথ চলায় এবারই প্রথমবারের মতো এমন মতবিরোধ হলো আর প্রশান্ত ওয়াকারকে এমন ছোট করে কথা বলল। এসব কথোপকথন বাসায় বসেই শুনছিল আদিত্য। প্রশান্তের অফিসে সে যে গোপনে মাইক্রোফোন লাগিয়ে রেখেছে সেটার মাধ্যমে। এসব শুনে আদিত্য কানাইয়াকে কল করে ব্যাপারটা জানায় আর এই দীর্ঘ 30 বছর পর কানাইয়ার একটা স্বপ্ন পূরণ হয়। সুহাসিনী আর সে 30 বছর আগে এখানে জয়দীপের পিণ্ডদান করতে এসেও করেনি। তারা বুঝতে পেরেছিল জয়দীপকে যারা মেরেছে তাদেরকে আলাদা করতে না পারলে জয়দীপের আত্মা শান্তি পাবে না। এই কারণেই তারা 30 বছর অপেক্ষা করেছে প্রতিশোধ নেয়ার, যাতে জয়দীপের আত্মা শান্তিতে মুক্তি পায়। তো এই কারণে এত বছর অপেক্ষা করার পর যখন তারা ফাইনালি প্রশান্ত আর ওয়াকারের সম্পর্কে ফাটল ধরাতে পেরেছে, তখন তারা দুজনে মিলে জয়দীপের পিণ্ডদান করে গঙ্গার তীরে। এরপর থেকে শুরু হবে কানাইয়ার নিজের অপমানের বদলা নেয়া। এদিকে নিজের কেস হারিয়ে পারভিন প্রায় উন্মাদ হয়ে গেছে। পরীর এমন কাস্তরীর মাধ্যমে কিডন্যাপ হওয়ার দায়ভার সম্পূর্ণ সে নিজের ওপরে নিয়ে রেখেছে। এই কারণেই সে পরীকে খুঁজে বের করতে চাচ্ছে। তো সে কাস্তরীর একটা স্কেচ করিয়ে নেয় তাকে খুঁজে বের করার জন্য। এরপর এই কেসটা যাকে দেয়া হয়েছে বিনয়, তাকে সে বলে এই স্কেচের মাধ্যমে কাস্তরীকে খুঁজে বের করতে, কিন্তু বিনয় পারভিনের হয়ে কাজ করতে রাজি না। আর সে কারণেই সে পারভিনকে এই কেসে মাথা ঘামাতে মানা করে দেয়। তো পারভিন আদিত্যের শরণাপন্ন হয়, তাকে বারে ডেকে আনে হেল্প চাইতে। তখনও পারভিন ড্রিঙ্ক শুরু করেনি। তো পারভিন কাস্তরী স্কেচ আদিত্যকে দিয়ে বলে যে আদিত্যের বস অর্থাৎ ওয়াকার আর প্রশান্তের সাথে কিডন্যাপার কাস্তরীর কোনো কানেকশন আছে সেটা খুঁজে বের করতে, কিন্তু আদিত্য নিজের বসের ওপর স্পাই করতে রাজি হয় না। উল্টো পারভিনকে বলে এই কেস থেকে দূরে থাকতে, কারণ পারভিনের মানসিক অবস্থা এখন স্থিতিশীল না। সে এখন উল্টাপাল্টা কোনো কিছু করে ফেললে সেটা তার রেপুটেশনে প্রভাব ফেলবে। তো এই কথা শুনে পারভিন আদিত্যকে অবিশ্বাস করে। সে আদিত্যকে জিজ্ঞাসা করে আদিত্য কেন তাকে বারবার এই কেস থেকে দূরে থাকতে বলছে। আর সেদিন মুসার গোডাউনে রেড দেওয়ার কথা সে শুধু আদিত্যকেই বলেছিল। তাহলে মুসা আগে থেকে অ্যালার্ট হলো কি করে? তার মানে কি আদিত্য ওয়াকারকে বলে দিয়েছিল সেই কথা আর ওয়াকার মুসাকে অ্যালার্ট করেছে? তাহলে কি আদিত্য টাকার বিনিময়ে প্রশান্ত আর ওয়াকারের কাছে বিক্রি হয়ে গেছে? তো এই অবিশ্বাসকে কেন্দ্র করে পারভিন আর আদিত্যের ঝগড়া হয়ে যায়। নিজের ফ্রেন্ডকেও এভাবে হারিয়ে পারভিন একদম ভেঙে পড়ে। একে তো পরীকে হারানোর দায়ভার তার কাঁধে, তার উপর আদিত্যের প্রতি অবিশ্বাস। পারভিন আবারও ড্রিঙ্ক করতে শুরু করে। এদিকে এর পরদিন ওয়াকার আদিত্যকে ফোনে পাচ্ছিল না। তখন সে শোনে যে আদিত্যকে প্রশান্ত নিজের বাড়িতে ডেকে নিয়েছে। আসলে প্রশান্ত নিজে ওয়াকার আদিত্যকে যে ক্যান্ডিডেট লিস্ট বানাতে বলেছিল সেটা দেখতে চেয়েছে। তো আদিত্য প্রশান্তের সাথে ওয়াকারের ঝামেলা লাগানোর জন্য মিথ্যা বলে প্রশান্তকে জানায় সেই লিস্ট ওয়াকার প্রশান্তকে দেখাতে মানা করেছে। এই কথা শুনে প্রশান্ত মনে করে ওয়াকার হয়তো তাকে বিশ্বাস করে না। তো আদিত্যের হাতে তখন একটা ফাইল ছিল, সেটা কিসের ফাইল জিজ্ঞাসা করায় আদিত্য প্রশান্তকে জানায় এটা মজুমদারের পানামা আর সুইস ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস, যেটা ওয়াকার তাকে বের করতে বলেছিল। এটা শুনে প্রশান্ত আদিত্যকে জিজ্ঞাসা করে এটা সে কোথায় পেয়েছে। আদিত্য জানায় সে এই অ্যাকাউন্ট ডিটেলস তার একটা সোর্সের মাধ্যমেই পেয়েছে। আসলে সোর্সটা আর কেউ না বরং কানাইয়া। কানাইয়া ওয়াকার আর প্রশান্তের মধ্যে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে। তো আদিত্য বেকুব প্রশান্তকে বুঝ দেয় যে এই অ্যাকাউন্ট ডিটেলসের মাধ্যমে মজুমদারের ওপর চাপ সৃষ্টি করা যাবে আর এতে মজুমদার বাধ্য হয়ে প্রশান্ত যা বলবে তাই শুনবে। তো এই প্ল্যান মাফিকই কাজ হয়। আদিত্য প্রশান্তের নির্দেশে মজুমদারের ছেলের ওপর কেস ফাইল করে আর সকালের ব্রেকফাস্ট টেবিল থেকেই ধরে আনতে যায়। কিন্তু বাসা থেকে বের হতে না হতেই মজুমদারের উকিল বেল নোটিশ নিয়ে হাজির হলে আদিত্য আর মজুমদারের ছেলেকে ধরে থানায় নিতে পারে না। কিন্তু মজুমদারের মনে প্রশান্তের প্রতি যে ক্ষোভ ছিল সেটা বহুগুণ বেড়ে যায়। আদিত্যকে এই কেসে ইনভলভ দেখেই সে বুঝে গেছে
আদিত্যকে প্রশান্তই পাঠিয়েছে তাকে দাবিয়ে রাখার জন্য। তো আদিত্য গিয়ে প্রশান্তকে বলে যে মজুমদার কি করে জানলো তার ছেলেকে ধরতে পুলিশ যাচ্ছে। সে কিভাবে আগে থেকেই বেল নোটিশ নিয়ে রেডি ছিল। ভেতরে কেউ মজুমদারকে সব জানিয়েছে, হয়তো কেউ প্রশান্তের সব কথোপকথন সার্বক্ষণিক শুনছে। আদিত্য মূলত ইশারায় ওয়াকারের কথাই বুঝিয়েছে। বেকুব প্রশান্ত এতদিনে বিশ্বস্ত সঙ্গী ওয়াকারকেই ভুল বুঝতে শুরু করে। এদিকে ওয়াকার বুঝতে পেরে গেছে প্রশান্ত আর তাকে সরাসরি বিশ্বাস করে না। এই কারণে সে আদিত্যকে নিজের কাছে ডেকে নেয় আর জানায় প্রশান্তের সিকিউরিটির দায়িত্ব এখন থেকে আর আদিত্যের না। ওয়াকার সেই দায়িত্বে অন্য পুলিশ নিয়োগ দিয়ে আদিত্যকে নিজের কাজে লাগায়। আদিত্যকে বলে তার হয়ে কাজ করতে। এদিকে পারভিন এক রাতে বাসুদেবের বাসায় যায়। এতদিন সে যে বাসুদেবকে ঝুলিয়ে রেখেছিল তার সাথে সে নিজে থেকেই ইন্টিমেট হয়। এক পর্যায়ে বাসুদেব ঘুমিয়ে গেলে সে বাসুদেবের ল্যাপটপের মাধ্যমে পুলিশের ওয়েবসাইটে ঢুকে এরপর পরি আর কাস্তুরীর কেসের বিষয়ে তথ্য কালেক্ট করার চেষ্টা করে, কারণ তার নিজের অ্যাকাউন্ট থেকে সে সেটা অ্যাক্সেস করতে পারছিল না। তো সে কিছু করে ওঠার আগেই বাসুদেবের ঘুম ভেঙে যায়। সে পারভিনকে এই কাজ করতে দেখে ল্যাপটপ কেড়ে নেয়, কারণ গোপন ওয়েবসাইট থেকে ইনফরমেশন কালেক্ট করলে তারা দুজনেই বিপদে পড়বে। তো এরপর বাসুদেব পারভিনের ওপর রেগে যায়। বাসুদেব ফিল করে এত বছর পর স্বেচ্ছায় পারভিন তার কাছে এসেছে শুধুমাত্র নিজের কাজের স্বার্থে। সে ফিল করে পারভিন তাকে ব্যবহার করেছে। তো পারভিন বাসুদেবকে বোঝানোর চেষ্টা করে তার আসল ইন্টেনশন এমন ছিল না, কিন্তু বাসুদেব বিশ্বাস করে না। সে পারভিনকে তার বাসায় ড্রপ করে দিয়ে আসে। কেস, বন্ধু আর এখন পছন্দের মানুষকে হারিয়ে পারভিন পুরোপুরি ভেঙে পড়ে। যাই হোক, পারভিন কানাইয়ার প্ল্যানে জড়িত ছিল না। কানাইয়া যে সিএম প্রশান্ত আর ওয়াকারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টা চালাচ্ছে, তাদেরকে নিচে নামানোর চেষ্টা করছে, তার কিছুই পারভিন জানতো না। তো সবকিছু হারিয়ে পারভিন যখন একদম ভেঙে পড়েছে তখন সে একটু প্রশান্তির খোঁজে নিজের গুরু কানাইয়াকে কল করে। কানাইয়া সব শুনে পারভিনকে কিছুদিনের জন্য গুরুকুলে গিয়ে থাকতে বলে তার কাছে। পারভিন জানায় সে পরদিনই গুরুকুলে যাবে। এদিকে আদিত্যের চালে প্রশান্তের মনে হয়েছে ওয়াকার প্রশান্তকে বাদ দিয়েই নিজের মন মতো ক্যান্ডিডেট লিস্ট তৈরি করবে। এই কারণে সে লো ফিল করে আর নিজের ক্ষমতা জাহির করার জন্য কমিটির কারো অ্যাপ্রুভাল না নিয়ে ওয়াকারকে না জানিয়েই প্রেস কনফারেন্স ডাকে ক্যান্ডিডেট লিস্ট পাবলিশ করার জন্য। এই কথা শুনে ওয়াকার প্রশান্তের ওয়াইফকে কল করে প্রশান্তকে এই কাজ করতে মানা করতে বলে, কিন্তু প্রশান্তের ওয়াইফ জানায় সে এটা করতে পারবে না। প্রশান্ত যখন একবার সিদ্ধান্ত নিয়েছে তো সে এটা করেই ছাড়বে। ওয়াকার তখন যে করেই হোক প্রশান্তকে থামানোর সিদ্ধান্ত নেয়। এদিকে প্রশান্ত যখন শুনে যে তার সিকিউরিটি হিসেবে আদিত্যকে বাদ দিয়ে ওয়াকারের লোককে নিয়োগ করা হয়েছে, তখন সে হোম মিনিস্টারের সাথে কথা বলে আবারও আদিত্যকে নিয়োগ দেওয়ার কথা ভাবে। এই কারণে সে আদিত্যকে বারবার কলও করছিল, কিন্তু আদিত্য কল রিসিভ করে না। আসলে আদিত্য তখন অন্য টার্গেটে ছিল। প্রশান্ত যখন প্রেস কনফারেন্সে ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করবে ঠিক তখনই সে পাশের একটা ভবনের ছাদ থেকে প্রশান্তকে গুলি করে। সে ইচ্ছাকৃতভাবে গুলিটা মিস করে যাতে প্রশান্তের শরীরে গুলি না লাগে। এরপর সে দ্রুত সেখান থেকে চলে আসে। আদিত্যের প্ল্যান ছিল প্রশান্তকে এটা ভাবানো যে ক্যান্ডিডেট লিস্ট যাতে প্রশান্ত পাবলিশ করতে না পারে সেজন্য ওয়াকার এই কাজ করেছে। তো প্রশান্তকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সে তখন শকে ছিল। হসপিটালে ওয়াকার প্রশান্তকে দেখতে গেলে প্রশান্তের গার্ড ওয়াকারকে ভেতরে ঢুকতে দেয় না, বলে যে প্রশান্ত মানা করেছে। এদিকে আদিত্য তখন হসপিটালে আসে আর গার্ড আদিত্যকে ভেতরে ঢুকতে দেয়। প্রশান্তকে ওয়াকার গুলি করেছে এই সন্দেহ করার পেছনে একটা বড় কারণও আছে। তার এক লোকই ওয়াকারকে ফোনে কথা বলতে শুনেছিল। প্রশান্তকে যে করেই হোক ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ করা থেকে থামাতেই হবে। এই কারণে প্রশান্ত ওয়াকারকে সন্দেহ করে। তো আদিত্যকে সে আবারও নিজের গার্ড হিসেবে নিয়োগ দেয়। এদিকে কানাইয়া ওয়াকারকে ফাঁসানোর ব্যবস্থা করেছে। প্রশান্তের সাথে ওয়াকারের সম্পর্ক এভাবে নষ্ট করার পর সে একটা চাল চালে। সে যে এক বক্স জাল টাকা মুসার কাছ থেকে চুরি করেছিল সেটা কুরিয়ার করে ওয়াকারের বাসায় পাঠায়। বাসুদেব আগে থেকেই এটা জানতো আর প্রস্তুত ছিল। সে একটু পরেই ওয়াকারের বাসায় রেড করে আর জাল টাকা উদ্ধার করে। এরপর এই দায়ে ওয়াকারকে গ্রেপ্তার করে সে। ওয়াকার তখন প্রশান্তের তোপের মুখে আছে। বিপদে পড়ে প্রশান্তকে কল করলেও প্রশান্ত কল রিসিভ করে না। এদিকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে প্রশান্তকে কল করে যখন ঘটনাটা জানানো হয় তখন প্রশান্ত সরাসরি জানিয়ে দেয় ওয়াকারকে আইন অনুযায়ী যথাযথ শাস্তি দিতে। সে ওয়াকারকে হেল্প করবে না। তো ওয়াকারকে জেলে বন্দি করা হয়। প্রশান্ত আর ওয়াকারের এত বছরের বন্ধুত্ব নিমিষেই নষ্ট হয়ে যায়। কানাইয়া বাসুদেবের মাধ্যমে নিজের অপমানের প্রতিশোধও নেয়।
ওয়াকার তাকে যেমন তার গ্রামের টিকিট ধরিয়ে দিয়ে বলেছিল দিল্লিতে তার জন্য কোনো জায়গা নেই, তেমনি বাসুদেবও ওয়াকারকে সেমভাবে গ্রামের ট্রেনের টিকিট ধরিয়ে দেয়। ওয়াকারের কাছে তখন কানাইয়ার এই চাল স্পষ্ট হয়ে যায়, কানাইয়া তাকে ফাঁসিয়েছে। এইসব যে কানাইয়া করেছে ওয়াকারের সেটা প্রশান্তকে বলারও কোনো উপায় থাকে না, কারণ প্রশান্ত তার সাথে কথা বলছে না। এদিকে পরদিন সকালে কাস্তুরী পারভিনকে কল করে। সে বুঝতে পেরেছে পুলিশের হেল্প ছাড়া তার পক্ষে দিল্লির বাইরে বের হওয়া সম্ভব না। সে পারভিনকে অফার করে পারভিন যদি তাকে টাকার ট্রাক নিয়ে দিল্লির বাইরে বের হওয়ার সুযোগ করে দেয় তাহলে বিনিময়ে সে পরীকে পারভিনের কাছে হ্যান্ডওভার করবে। কিন্তু এই পুরো প্রসেসে তারা দুজন বাদে অন্য কেউ থাকতে পারবে না। পারভিন কাস্তুরীর নাম্বার ট্রেস করার চেষ্টা করে কিন্তু পারে না, কারণ কাস্তুরী বিদেশি নাম্বার থেকে কল করেছে। তো পারভিনের তখন পরীকে বাঁচাতে কাস্তুরীর অফার অ্যাকসেপ্ট করা ছাড়া আর কোনো উপায় থাকে না। যেহেতু তাকে এই কেস থেকে বের করে দেওয়া হয়েছে তাই কারো কাছে হেল্প চাওয়ারও অপশন নেই, আর হেল্প চাইলেও কাস্তুরীর পরীর কোনো ক্ষতি করে ফেলার সম্ভাবনা আছে। তো পারভিন একাই কাস্তুরীর বলা সেই ঠিকানায় যায়, আর তখন কাস্তুরী পারভিনকে বলে সে পরীকে অন্য একটা জায়গায় রেখেছে। পারভিনকে সে পরীর সাথে ভিডিও কলে কথাও বলিয়ে দেয় আর জানায় তাকে দিল্লি পার হতে দিলে তবেই সে পারভিনকে একটা মোবাইল দেবে যেটার মধ্যে পরীর কাছে থাকা ফোনের নাম্বার আছে, আর সেই নাম্বার ট্রেস করেই কেবল পরীকে খুঁজে বের করা সম্ভব। তখন পারভিন কাস্তুরীর এই প্রস্তাবেও রাজি হয়। তো সে নিজেই ট্রাক সহ কাস্তুরীকে দিল্লির বর্ডার পার হতে দেয়। এরপর বিনয়কে কল করে পরীর কাছে থাকা ফোনের নাম্বার ট্রেস করার মাধ্যমে পরীকে উদ্ধার করা হয়। এদিকে পারভিনের সিনিয়র অফিসার পারভিনকে কল করে নিজে থেকে আর কিছু করতে মানা করে, কিন্তু এরপরেও পারভিন যখন শুনে পরীকে সেফলি উদ্ধার করা হয়েছে তখনই কাস্তুরী ট্রাকের পিছু নেয়। ট্রাকের মিররে যখন কাস্তুরী দেখে পারভিন তার পিছু নিয়েছে তখন সে নিজের রাস্তা বদলে ফেলে, একটা নির্জন বনের মতো জায়গাতে যায়। আর সেখানে গেলে পারভিন ও কাস্তুরী ট্রাকের সামনে নিজের গাড়ি দাঁড় করিয়ে নিজে গাড়ি থেকে নামে। ট্রাকের দরজার কাছে গিয়ে কাস্তুরীর দিকে পিস্তল তাক করে তাকে ট্রাক থেকে বের হতে বলে, কিন্তু কাস্তুরী ধুরন্ধর লোক, সে ট্রাক থেকে নামার সময়ে পারভিনের অজান্তেই একটা লোহার রড হাতে নিয়ে নামে, আর নেমেই সেটা প্রচণ্ড জোরে বসিয়ে দেয় পারভিনের মাথায়। এরপর সেই নির্জন বনে আহত অবস্থায় পারভিনকে ফেলে রেখে সে ট্রাক নিয়ে চলে আসে। যাই হোক, বাসুদেব জানত না যে কানাইয়া আদিত্যকেও তার মিশনের সাথে যুক্ত রেখেছে। যখন জানতে পারে তখন ক্যাফেতে আদিত্যের সাথে সে দেখা করে। এরপর কথায় কথায় তারা জানতে পারে তাদের দুজনেরই পারভিনের সাথে ঝগড়া হয়েছে। তো এরপরে দুজনেই পারভিনকে টেক্সট করেছিল যেটা ডেলিভার হয়নি, এমনকি পারভিনের ফোন নাম্বারও বন্ধ বলছিল। তো এই প্রথমবারের মতো কানাইয়ার কাজের এফেক্ট কানাইয়ার ওপরেও পড়ে। পারভিনের ডেড বডি উদ্ধার করে পুলিশ। বাসুদেব পারভিনের মৃত্যুতে ভেঙে পড়ে। শেষবার যখন পারভিনের সাথে তার কথা হয়েছে তখন তাদের ঝগড়া হয়েছিল, প্রচণ্ড আফসোস হয় তার। এদিকে কানাইয়া যখন পারভিনের মৃত্যুর কথা জানতে পারে তখন বাসুদেবকে বলে আদিত্য যাতে পারভিনের ডেড বডি দেখতে গুরুকুলে না যায়, কারণ আদিত্য গুরুকুলে গেলে তাদের সমস্ত খেলাটাই নষ্ট হয়ে যাবে। প্রশান্ত আর ওয়াকার জানতে পেরে যাবে আদিত্য এখনও কানাইয়ার হয়েই কাজ করে। তো পুরো গুরুকুলের মধ্যে একটা ছোকের ছায়া নেমে আসে পারভিনের এই আচানক মৃত্যুতে। কিন্তু কাহিনী এখানেই শেষ না। কানাইয়া যে পারভিনকে মেয়ের মতো দেখত তার হত্যাকারী কাস্তুরী আর কেউই না, বরং কানাইয়ার এক শিষ্য। কানাইয়া কাস্তুরীকে এই কাজে নিয়োগ করেছিল। কাস্তুরী টাকার ট্রাকটাও চুরি করেছে কানাইয়ার জন্যই। তো কাস্তুরীর একটা ইতিহাস আছে, সে সরাসরি অন্য ছাত্রদের মতো কানাইয়ার ছাত্র হিসেবে গুরুকুলে ছিল না। কাস্তুরী মূলত গঙ্গার ওপারের দিয়ারার লীলতিয়ার ছেলে। ছোটবেলায় সে গুরুকুলে লুকিয়ে প্রবেশ করে করে কানাইয়াকে দেখত। কানাইয়া যখন বাইরের ঘাটে ছাত্র পড়াতে বসত তখন কাস্তুরীও দূর থেকে কানাইয়ার কথা শুনত। এভাবেই সে কানাইয়ার ভক্ত হয়ে ওঠে, আর এক পর্যায়ে নিজের মাকে ছেড়েই চলে আসে। এই কারণে লীলতিয়া কানাইয়াকে খুব একটা পছন্দ করে না। কাস্তুরী কানাইয়াকে নিজের ভগবানের চোখে দেখে, সে কানাইয়ার জন্য সবকিছু করতে প্রস্তুত। তো যখন কাস্তুরী কানাইয়ার টাকার ট্রাক নিয়ে আসছিল তখন পারভিন বাধা দিলে নিরুপায় হয়ে সে পারভিনকে খুন করেছে। পারভিনকে খুন না করলে পারভিন কাস্তুরীকে অ্যারেস্ট করত, আর এতে এই টাকা চুরির পেছনে কানাইয়ার হাত আছে সেটা সামনে চলে আসতো, যেটা কাস্তুরী চায়নি, আর এই কারণেই পারভিনকে খুন করেছে। তো কাস্তুরী যে পারভিনকে খুন করেছে সেটা কানাইয়া জানতে পেরেছিল। টাকার ট্রাক নিয়ে গুরুকুলে পৌঁছেই কাস্তুরী কানাইয়ার কাছে ক্ষমা চায়। কানাইয়া কাস্তুরীকে আন্ডারগ্রাউন্ডের একটা রুমে নিয়ে গিয়ে শাস্তি দেয়, মারধর করে। কাস্তুরী সেটা মাথা পেতেই নেয় আর বলে কানাইয়ার সম্মান রক্ষার্থে তাকে যদি আরও খুন করতে হয় তাহলে সে তাই করবে। তো কি আর করার, কানাইয়া কাস্তুরীকে লুকিয়ে থাকতে বলে কিছুদিনের জন্য।
একে তো মুসার লোকেরা কাস্তুরীকে খুঁজছে, তার উপর পুলিশ। কাস্তুরী দিয়ারাতে নিজের মায়ের কাছে যায় লুকিয়ে থাকতে। দীর্ঘদিন পর নিজের ছেলেকে দেখে লিলোতিয়া খুব খুশি হয়। এদিকে তারকেশ্বর সিসিটিভি ফুটেজের মাধ্যমে সবসময় গুরুকুলের ওপর নজর রাখত। সে যখন সিসিটিভি ফুটেজে কাস্তুরীকে শঙ্করের সাথে দেখতে পায়, তখনই সেটা ওয়াকারের সেক্রেটারি নীরাজকে জানিয়ে দেয়। নীরাজ তখন কানাইয়াকে ফাঁসানোর নতুন এক উপায় খুঁজে পায়। তো তারকেশ্বর নীরাজের হয়ে আর কাজ করতে চায় না, সে সব ঝামেলায় জড়াতেও চায় না। কিন্তু নীরাজের ধমকিতে তার বাধ্য হয়ে এই কাজ কন্টিনিউ করতে হচ্ছে। নীরাজ তারকেশ্বরকে কাস্তুরীর ওপর নজর রাখতে বলে। এদিকে প্রশান্ত আদিত্যকে ডেকে নিয়ে কাস্তুরীর গুরুকুলের ছবিটা দেখায়, যেটাতে সে শঙ্করের সাথে দাঁড়িয়েছিল। পারভিনের খুনি আর ক্রিমিনালকে গুরুকুলে দেখে আদিত্য শকড হয়ে যায়। সে কিছু বুঝে উঠতে পারে না। প্রশান্ত আদিত্যকে জিজ্ঞাসা করে সে আগে কখনো কাস্তুরীকে গুরুকুলে দেখেছে কিনা। আদিত্য জানায় সে দেখেনি। তো এই শখ নিয়েই সে সেদিন রাতে কানায়াকে কল করে। সে কানায়াকে বলে তার বিশ্বাস হচ্ছে না পারভিনের খুনি গুরুকুলে আছে। সে গুরুকুলে কি করছে, আর ব্যাংক ডাকাতির টাকাটাই বা গুরুকুলে পৌঁছালো কিভাবে। আদিত্য নিজেকে বুঝ দেওয়ার চেষ্টা করে যে ওয়াকার কানায়াকে ফাঁসানোর জন্যই এসব করছে, কিন্তু কানায়া যে এসব কাজ করেছে সে বিষয়ে সে আদিত্যের কাছে নীরব সমর্থন দেয় আর বলে এই বিষয়ে সে পরে আদিত্যের সাথে কথা বলবে। আদিত্য নিজের গুরুর এমন রূপ দেখে অনেকটাই ভেঙে পড়ে, কিন্তু তার কিছুই করার ছিল না। তো নীরাজ জেলে গিয়ে এসব ইনফরমেশন ওয়াকারকে জানায়। তখন ওয়াকার সন্দেহ প্রকাশ করে তাহলে কি মুসার গোডাউনে পারভিনের রেড দেওয়াটা একটা সেটআপ ছিল, যাতে কাস্তুরী টাকা নিয়ে পালাতে পারে। তখন নীরাজ বলে সেও প্রথমে এটাই ভেবেছিল, কিন্তু পারভিনকে মৃত অবস্থায় পাওয়া গেছে আর ধারণা করা হচ্ছে কাস্তুরী খুন করেছে পারভিনকে। কাস্তুরী আর পারভিন যদি একই গ্রুপ হয়ে কাজ করত, তাহলে কাস্তুরী পারভিনকে কেন মারবে? আর কাস্তুরীকে যেহেতু আদিত্য চিনে না, তার মানে কানাইয়া নিজের সম্পূর্ণ প্ল্যান আদিত্যকে বলেনি। তাহলে হয়তো কানাইয়া আদিত্যকেও পুরোপুরি বিশ্বাস করে না, যে কারণে পুরো প্ল্যান শেয়ার করেনি। কিন্তু অবিশ্বাস করার কারণটা আসলে কি? তো ওয়াকার নীরাজকে এসব বিষয় ইনফরমেশন কালেক্ট করতে বলে। এরপর নীরাজ মুসাকে নিয়ে তারকেশ্বরের বাসায় যায়। তারকেশ্বর তখন নীরাজের হাত থেকে পালানোর জন্য নিজের ব্যাগ গোছাচ্ছিল। নীরাজ তারকেশ্বরকে বলে মুসাকে নিয়ে কাস্তুরীকে খুঁজে বের করতে। তারকেশ্বর জানায় দিয়ারা অনেক বড় একটা এরিয়া, সেখানে কাস্তুরীকে খুঁজে পাওয়া কঠিন হবে। কিন্তু মুসা আর নীরাজ মানতে নারাজ। মুসা তারকেশ্বরকে নিয়ে দিয়ারাতে যায় কাস্তুরীকে খুঁজতে। এদিকে কাস্তুরী তখন ঘাটের কাছে লিলোতিয়ার বাসাতেই ছিল। মুসাকে নৌকায় করে আসতে দেখে লিলোতিয়াকে বলে সে নিজের গোপন আস্তানায় চলে যায় লুকানোর জন্য। বিশাল ক্ষেতের মাঝখানে একটা মাচাঙে সে থাকতে শুরু করে। লিলোতিয়া একটা ছেলের হাতে করে রোজ কাস্তুরীর জন্য খাবার পাঠাতো। এদিকে মুসা আর মুসার লোকেরা তারকেশ্বরকে নিয়ে হন্যে হয়ে খুঁজতে থাকে কাস্তুরীকে। তো কাস্তুরীর আরেকটা ইতিহাস আছে, যেটা আদিত্যের সাথেও যুক্ত। আদিত্যকে আদিত্যের বাবা কানায়ার কাছে বিক্রি করে দিয়েছিল। আদিত্যের নাম ছিল গুঞ্জন। কানায়া গুরুকুলে এনে গুঞ্জনের নামই আদিত্য রেখেছিল। তো আদিত্যের বাবা ছিল মদ্যপ। সে আদিত্যকে বিক্রি করে দেওয়ার পরে নিজের ভুল বুঝতে পারে। এরপর বারবার গুরুকুলে ফিরে যায় আদিত্যকে ফিরিয়ে আনতে, কিন্তু কানাইয়া আদিত্যকে দেয় না। আর আদিত্য নিজের বাবার সাথে আর যেতে রাজি হয় না। তার দুচোখে তখন পড়াশোনা করে বড় কিছু করার স্বপ্ন, যেটা নিজের বাবার সাথে গেলে পূরণ হতো না। তো আদিত্যের বাবা মাঝে মাঝে গুরুকুলে গিয়ে এই বিষয়ে ঝামেলা করত, চেঁচামেচি করত নিজের ছেলেকে ফিরিয়ে নিতে। কাস্তুরী যখন গোপনে লুকিয়ে মাঝে মাঝে গুরুকুলে যেত, তখন তার আদিত্যের বাবার করা এসব ঝামেলা চোখে পড়ত। তো কাস্তুরী থানায় চা সরবরাহ করার চাকরি করত। একদিন থানায় চা দিতে গিয়ে সে দেখে আদিত্যের বাবা কানাইয়ার বিরুদ্ধে থানায় মামলা করছে। পরবর্তীতে আদিত্যের বাবা যখন গুরুকুলের কাছে গঙ্গার তীরে একা বসেছিল, তখন সেখানে গিয়ে কাস্তুরী আদিত্যের বাবাকে খুন করে। কারণ একটাই, আদিত্যের বাবা কানাইয়ার ক্ষতি করার চেষ্টা করছে। শঙ্কর এই দৃশ্য দেখে কানাইয়াকে ডেকে আনে। সেবারই প্রথম কাস্তুরীর সাথে কানাইয়ার পরিচয় হয়। আর কাস্তুরী কানাইয়াকে জানায় কেউ যদি কানাইয়ার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তবে তাকে সে ছাড়বে না। কি আর করার, কানাইয়া শঙ্করকে দিয়ে আদিত্যের বাবার লাশ নদীর তীরে একটা জায়গায় গোপনে পুঁতে ফেলে। আর গুরুকুলের পেছন দিকে সবার আড়ালে বড় করতে থাকে কাস্তুরীকে। এই কারণেই কাস্তুরীকে শঙ্কর আর কানাইয়া বাদে গুরুকুলের কেউ চিনে না। তো আদিত্যের বাবার মৃত্যুর মাস 6 পরে শঙ্কর নিজে গিয়ে আদিত্যের বাবার নিখোঁজ সংবাদ থানায় জিডি করে। থানায় জানানো হয় তাদের অ্যানুয়াল প্যারেন্টস মিটিংয়ে আদিত্যের বাবাকে ইনভাইট করা হলেও আসেনি। আর মাস 6 যাবৎ কোনো যোগাযোগও নেই। তো আদিত্যের বাবার করা কানাইয়ার নামের মামলা আর শঙ্করের করা জিডি দুটোই থানায় ছিল। আর সেটাই হাত লাগে নীরাজের।
এই ইনফরমেশন ব্যবহার করেই ওয়াকার আর নীরাজ আদিত্যের আর কানাইয়ের সম্পর্কের ফাটল ধরানোর প্ল্যান করে। এদিকে কানাইও ততক্ষণে তার নতুন চাল চেলেছে। সে মজুমদারকে আর প্রশান্তের বিরোধী দলের নেতা মাতোয়ালাকে গুরুকুলে ডেকে নেয়। তারা দুজন মূলত শত্রু ছিল, কিন্তু কানাইয়া তাদের মিল করিয়ে দেয় আর তাদের দুজনকে সম্মিলিত একটা দল তৈরি করতে বলে সিএম নির্বাচনের জন্য, যেখানে 2.5 বছর মজুমদার সিএম থাকবে আর বাকি 2.5 বছর মাতোয়ালা। তো মজুমদার কানাইয়াকে জিজ্ঞাসা করে নির্বাচনের ফান্ডিং কোত্থেকে আসবে। তখন শঙ্কর সেখানে সেই ওয়াকারের কাছ থেকে ছিনিয়ে আনা টাকার বাক্সগুলোর মধ্যে একটা এনে দেখায়। তো মজুমদারের সাথে কানাইয়ার ডিল ফাইনাল হয়ে যায়। আর মজুমদার যে মাতোয়ালার সাথে সম্মিলিত নির্বাচন করবে সেই নিউজ তাদের সাথে কানাইয়ার ছবিসহ পত্রিকায় প্রকাশ হয়। এই নিউজ দেখে ওয়াকার ভাবে, যাক, অবশেষে কানাইয়া সরাসরি তাদের প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছে। তো যাই হোক, প্রশান্তের ছেলে অভিমন্যুর ভার্সিটির নির্বাচনে জয়ন্তী ঝামেলা সৃষ্টি করছিল আর আড়াল থেকে জয়ন্তীকে সাপোর্ট দিচ্ছিল কানাইয়া। এদিকে প্রশান্তের নির্বাচনের সব টাকাও হাতিয়ে নিয়েছে কানাইয়া, তার ওপর এখন মজুমদারকেও নিজের দলে ভিড়িয়ে নিয়েছে। অন্যদিকে ওয়াকারও জেলের ভেতরে বন্দী। সব দিক থেকে আঘাত খেয়ে প্রশান্ত দিশেহারা হয়ে পড়ে। তখন প্রশান্তের সেক্রেটারি তাকে উপদেশ দেয় ওয়াকারকে জেল থেকে ছাড়িয়ে আনার, কারণ ওয়াকারই একমাত্র ব্যক্তি যে প্রশান্তকে এই ঝামেলা থেকে বের করে আনতে পারে। প্রশান্ত ওয়াকারের গুরুত্ব উপলব্ধি করে। কি আর করার, একদিনের মধ্যেই সে ওয়াকারকে জেল থেকে ছাড়িয়ে আনে। জেলের বাইরে ওয়াকারের জন্য ফুলের মালা নিয়ে প্রশান্ত অপেক্ষা করছিল, কিন্তু জেল থেকে বের হয়ে ওয়াকার প্রশান্তের সঙ্গে কোনো কথাই বলে না। সে সোজা নিজের বাসায় চলে যায় এবং চুপচাপ বসে থাকে। প্রশান্ত সেখানে গিয়ে ওয়াকারের সঙ্গে দেখা করে এবং নিজের কৃতকর্মের জন্য ক্ষমাও চায়। এদিকে মজুমদার আর মাতোয়ালা নিজেদের সম্মিলিত নির্বাচনী ক্যাম্পেইন শুরু করে আর কানাইয়া নিজেই তাদের দলের সব ক্যান্ডিডেট নির্বাচন করে একটি তালিকা তৈরি করে। প্রথমে মাতোয়ালা আর মজুমদার এতে দ্বিমত পোষণ করেছিল। তারা বলেছিল নিজের দলের ক্যান্ডিডেট তারা নিজেরাই ঠিক করবে। তখন কানাইয়া জানায় তারা রাজি না হলে এসব ক্যান্ডিডেট তার অধীনেই নির্বাচন করতে প্রস্তুত। সেক্ষেত্রে মজুমদার বা মাতোয়ালার আর কোনো প্রয়োজনই হবে কেন। শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে কানাইয়ার প্রস্তাবে রাজি হয়। এদিকে ওয়াকার নিজের খেলা শুরু করে। সে আদিত্যকে ডেকে তার বাবার বিষয়ে জিজ্ঞাসা করে। আদিত্য জানায় সে তার বাবাকে চেনে না, এমনকি তার কোনো স্মৃতিও তার মনে নেই। যতদূর জানে তার বাবা নিখোঁজ হয়ে গিয়েছিল। তখন ওয়াকার আদিত্যকে একটি ডকুমেন্ট দেয়, যে মামলাটি তার বাবা থানায় করেছিল তাকে ফিরে পাওয়ার জন্য। সেটি দেখিয়ে ওয়াকার জানায় আদিত্যের বাবা আসলে তাকে খুব ভালোবাসতেন। নিজের ভুল বুঝতে পেরে তিনি আদিত্যকে ফিরিয়ে নিতে এসেছিলেন, কিন্তু কানাইয়া তাকে ফেরত দেয়নি। এরপর গুরুকুল থেকে করা আদিত্যের বাবার নিখোঁজ হওয়ার রিপোর্টটিও ওয়াকার তাকে দেখায়। এসব দেখে যেন আদিত্যের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এতদিন যে গুরুকে সে অন্ধবিশ্বাস করে এসেছে, সেই বিশ্বাস যেন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। ওয়াকারের চাল সফল হয়। কানাইয়ার প্রতি আদিত্যের মনে অবিশ্বাস জন্ম নেয়। এদিকে দিল্লি ইউনিভার্সিটির ছাত্র সংসদের প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আসে। স্টেজে উঠে অভিমন্যু বক্তব্য দিতে গেলে জয়ন্তী বাধা সৃষ্টি করে এবং বলে অভিমন্যুর ভার্সিটির জন্য কিছু করার কোনো উদ্দেশ্য নেই। এমন সময় আচমকা সত্যবীর স্টেজে উঠে বলে বসে নেতা যদি কেউ হয় তবে জয়ন্তীর মতো হওয়া উচিত। প্রেসিডেন্ট হিসেবে জয়ন্তীকেই ভোট দেওয়া উচিত, অভিমন্যুকে নয়। এই পুরো ঘটনাটি সমাবেশে উপস্থিত কানাইয়ার লোক দাদন দেখছিল। সে শঙ্করকে ফোন করে জানায় অভিমন্যুর বিরুদ্ধে একজন প্রতিদ্বন্দ্বী পাওয়া গেছে যে ভার্সিটির পরিবেশ বদলে দিতে পারে। পরদিন জয়ন্তী আর সত্যবীর বসে কথা বলছিল। সত্যবীরের ওই কাজের জন্য জয়ন্তী তার ওপর রেগেছিল। জয়ন্তী জানায় সে প্রেসিডেন্ট নির্বাচন করতে চায় না। কোনো একটি দলের হয়ে কাজ শুরু করলে স্বাধীনভাবে মানুষের জন্য কিছু করা যায় না। সে নিরপেক্ষ থেকেই কাজ করতে চায়। এটা শুনে সত্যবীর বলে তাহলে সে নিজেই প্রেসিডেন্ট পদে নির্বাচন করবে আর জয়ন্তী শুধু তাকে সাপোর্ট করবে। এমন সময় অভিমন্যুর লোক এসে জয়ন্তী আর সত্যবীরকে হয়রান করার চেষ্টা করে। সত্যবীর সাহসের সঙ্গে তাদের মোকাবেলা করে। তখন দাদনও সেখানে এসে তাদের সাহায্য করে। আসলে পুরো ঘটনাটাই ছিল সাজানো। দাদন সত্যবীরকে পরীক্ষা করার জন্যই এই পরিকল্পনা করেছিল। এরপর সে গুরুকুলে গিয়ে কানাইয়াকে জানায় নির্বাচনে সত্যবীরকেই সাপোর্ট করা উচিত। সে সত্যবীরকে পরীক্ষা করে দেখেছে তার মধ্যে নির্বাচন করার মতো যথেষ্ট সাহস ও যোগ্যতা আছে। তখন সেখানে সুহাসিনী আর জয়ন্তীও উপস্থিত ছিল। জয়ন্তী, কানাইয়া আর সুহাসিনী দুজনেরই বেশ আদরের। তবে কি জয়ন্তীও গুরুকুলের ছাত্রী? যাই হোক, এদিকে আদিত্য মামলার সেই ডকুমেন্টগুলো নিয়ে গুরুকুলে যায় কানাইয়ার সঙ্গে দেখা করতে। সে জিজ্ঞাসা করে তার বাবা তাকে নিতে আসলেও কানাইয়া কেন তাকে দেয়নি। কানাইয়া জানায় আদিত্য যেমন ভাবছে পরিস্থিতি তেমন ছিল না বলেই তাকে দেওয়া সম্ভব হয়নি। আর তার বাবা নিখোঁজ হওয়ার কারণেই
থানায় জিডি করা হয়েছিল। আদিত্য বড় হওয়ার পরও তাকে এসব জানানো হয়নি, কারণ এতে তার ওপর খারাপ প্রভাব পড়তে পারত। কানাইয়া তাকে এসব নিয়ে না ভাবতে বলে এবং কয়েকদিন গুরুকুলে থাকতে বলে, কিন্তু আদিত্য চলে আসে এবং কিছুক্ষণ গঙ্গার ধারে বসে থাকে। এমন সময় লিলতিয়া এসে জানায় তাকে তার বাবার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এরপর সে আদিত্যকে সেই জায়গাটি দেখায় যেখানে তার বাবার মৃতদেহ পুঁতে রাখা হয়েছিল। লিলতিয়া একটি কোদাল এনে দিলে আদিত্য মাটি খুঁড়ে সেখানে সত্যিই একটা কঙ্কাল খুঁজে পায়। এরপর সে সেই হাড় ডিএনএ টেস্টের জন্য দেয়, এটা নিশ্চিত হওয়ার জন্য যে সেটি তার বাবারই কঙ্কাল কিনা। এদিকে তারকেশ্বরকে নিয়ে মুসার লোকেরা কাস্তুরীকে হন্য হয়ে খুঁজছিল, কিন্তু দিয়ারায় থাকা কানাইয়ার লোকেরা মুসাকে সেখান থেকে বের করে দেয় এবং জানায় দিয়ারা থেকে কাস্তুরীকে কোনোভাবেই মুসা নিতে পারবে না। নৌকায় ফেরার সময় সুহাসিনী তারকেশ্বরকে ফোন করে জানায় গুরুকুলে সোলার প্যানেলের লাইট কাজ করছে না। তারকেশ্বর বলে সে ব্যস্ত, আজকে আসতে পারবে না। কিন্তু তখনই মুসা ওয়াকারের সঙ্গে একটি নতুন পরিকল্পনা করে। এরপর তারকেশ্বরের সঙ্গে সোলার প্যানেল কোম্পানির লোক সেজে তারা গুরুকুলে ঢুকে পড়ে। সবার চোখের আড়ালে সুহাসিনীকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর সোলার প্যানেলের ট্রাকে করে তাকে অপহরণ করে নিয়ে যায়। কিছুদূর গিয়ে ট্রাকটি একটি লরির ভেতরে ঢুকিয়ে ওয়াকারের আস্তানায় নিয়ে যাওয়া হয়, যাতে কেউ ট্রেস করতে না পারে। এদিকে সুহাসিনীকে খুঁজে না পেয়ে এবং সিসিটিভি ফুটেজে গেট দিয়ে সোলার প্যানেলের গাড়ি বের হতে দেখে শঙ্কর আর কানাইয়া বুঝতে পারে সুহাসিনীকে অপহরণ করা হয়েছে। খবরটি কানাইয়া বাসুদেবকে জানায় এবং আদিত্যকে কিছু না বলতে বলে, কারণ আদিত্য নিজেই তখন নানা ঝামেলার মধ্যে আছে। বাসুদেব সব রাস্তায় চেকিং বসিয়ে দেয়, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। কানাইয়া জানতো সুহাসিনীকে ওয়াকারি অপহরণ করেছে। তার একটাই চিন্তা, সুহাসিনী যদি সময় মতো ঔষধ না পায় তবে তার অবস্থা গুরুতর হয়ে যাবে। এদিকে সত্যি সুহাসিনী অসুস্থ হয়ে পড়ে, কারণ সে ঔষধ নিতে পারেনি। সে ঠিকমতো কথাও বলতে পারছিল না, বিছানায় পড়েছিল। ওয়াকার তার জন্য একজন নার্সের ব্যবস্থা করে এবং ঔষধও এনে দেয়, কিন্তু ঔষধের বিনিময়ে ওয়াকার সুহাসিনীর কাছে জানতে চায় কানাইয়া টাকা কোথায় রেখেছে। সুহাসিনী জানায় সে টাকার বিষয়ে কিছুই জানে না। আসলে সে এসব ব্যাপারে কিছুই জানতো না, কিন্তু ওয়াকার মনে করে সে মিথ্যা বলছে। এই কারণে সে সুহাসিনীর ওষুধ আলমারিতে তালাবদ্ধ করে রাখে এবং বলে যখন সে টাকা পাবে তখনই সুহাসিনীকে ঔষধ দেওয়া হবে। এদিকে তারকেশ্বরও সেখানে ছিল। সে ওয়াকারকে দেখে এবার মুক্তি চায়, বলে সে আর এসব কাজ করতে পারবে না। কিন্তু ওয়াকার তাকে ছাড়ে না, বরং তাকে হত্যা করে তার লাশ গুরুকুলের সামনে ফেলে রেখে আসে। পরদিন সকালে শঙ্কর দেখতে পায় গুরুকুলের সামনে তারকেশ্বরের লাশ পড়ে আছে। এটার মাধ্যমে কি তবে ওয়াকার কানাইয়াকে কোনো সতর্কবার্তা দিল? তো যাই হোক, শঙ্কর তারকেশ্বরের মৃতদেহ পুলিশের কাছে হ্যান্ডওভার করে দেয়। ওয়াকার সুহাসিনীর অসুস্থ অবস্থার একটি ভিডিও করে কানাইয়াকে পাঠায় এবং জানায় খুব দ্রুত যদি সব টাকা ফেরত না দেওয়া হয় তবে সে সুহাসিনীকে ফেরত দেবে না এবং তাকে কোনো ওষুধও খেতে দেবে না। কানাইয়া যত দেরি করবে টাকা ফেরত দিতে, ওষুধ না পাওয়ায় সুহাসিনীর অবস্থা ততই খারাপ হতে থাকবে। এতে কানাইয়া দ্বিধায় পড়ে যায়, সে কি করবে। এদিকে ওয়াকার আদিত্যকে ফোন করে দেখা করতে বলে। আদিত্য যখন ওয়াকারের সঙ্গে দেখা করতে বের হতে যাবে তখনই বাসুদেব তার সঙ্গে দেখা করতে আসে। সে জানায় সুহাসিনী অপহৃত হয়েছে এবং এখন গুরুকুলের পরিস্থিতি খুবই খারাপ। কানাইয়ার তাদের সাহায্য প্রয়োজন। এটা শুনে আদিত্য বলে কানাইয়া তো তাকে নিজ থেকে কিছু জানায়নি। আসলে সে কানাইয়ার উপর অভিমান করে আছে, কারণ সে সেই কঙ্কালের ডিএনএ রিপোর্ট পেয়েছে যা তার সঙ্গে মিলে গেছে, অর্থাৎ কঙ্কালটি তার বাবারই। এখন প্রশ্ন হলো তার বাবাকে হত্যা করেছে কে? তখন আদিত্য বাসুদেবকে জানায় পারভিনের খুনি কাস্তুরীকে সে গুরুকুলে দেখেছে কানাইয়ার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে। শুধু পারভিনের মৃত্যু নয়, আরও কিছু মৃত্যুর সঙ্গেও কানাইয়ার সম্পর্ক থাকতে পারে। বাসুদেব তা বিশ্বাস করতে চায় না। সে বলে যদি এমন কিছু থেকেও থাকে নিশ্চয়ই এর পেছনে কানাইয়ার কোনো কারণ আছে। তখন আদিত্য জানায় সে সেই কারণে জানতে চেয়েছিল কানাইয়ার কাছে কেন এসব ঘটেছে, কিন্তু কানাইয়া কোনো জবাব দেয়নি। তবে সময় হলে সব জানা যাবে। এদিকে গুরুকুলে সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। সবাইকে জানানো হয়েছে সুহাসিনী জরুরি কাজে দিল্লি গেছে। এরই মধ্যে আদিত্য ওয়াকারের সঙ্গে দেখা করতে যায়। সেখানে প্রশান্ত উপস্থিত ছিল। তারা আদিত্যকে বলে যেহেতু সে এখন কানাইয়ার সম্পর্কে অনেক কিছু জেনে গেছে তাহলে কি সে পুরোপুরি তাদের হয়ে কাজ করবে? কিন্তু আদিত্য উত্তর দেওয়ার আগেই কানাইয়া তাকে ফোন করে। কানাইয়া বুঝতে পারে আদিত্য ওয়াকার ও প্রশান্তের সঙ্গে আছে। সে আদিত্যকে ফোন লাউডস্পিকারে দিতে বলে। দীর্ঘ 30 বছর পর ওয়াকার ও কানাইয়ার সরাসরি কথা হয়।
ওয়াকার হুমকি দিয়ে বলে সে কানাইয়ার গুরুকুল, চাণক্য কোচিং সেন্টার সহ পুরো সাম্রাজ্য ধ্বংস করে দেবে। উত্তরে কানাইয়া জানায় সরকারের প্রায় সব সেক্টরেই তার লোক আছে, এমনকি ওয়াকারের আশেপাশের লোকদের মধ্যেও অনেকে তার শিষ্য, তাই ওয়াকারের পক্ষে তাকে ধ্বংস করা সম্ভব নয়। কথোপকথনের শেষে কানাইয়া জানায় তার লোক টাকা নিয়ে প্রস্তুত আছে সুহাসিনীকে টাকার বিনিময়ে হ্যান্ডওভার করার জন্য। তখন ওয়াকার বলে তাদের পক্ষ থেকে আদিত্য এই ডিল করবে। এদিকে কানাইয়া কাস্তুরীকে প্রস্তুত করে এই ডিলের জন্য। কাস্তুরী টাকার ট্রাক নিয়ে এবং শঙ্কর সুহাসিনীর জন্য অ্যাম্বুলেন্স নিয়ে প্রস্তুত থাকে। আদিত্য শঙ্করকে ফোন করে জানায় আধা ঘন্টা পরে তাকে লোকেশন দেওয়া হবে। সুহাসিনীকে একটি বাগান বাড়িতে রাখা হয়েছিল। আদিত্য সেই বাড়ির বাইরে গার্ড বসিয়ে রাখে। শঙ্কর এলে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না, জানানো হয় আগে টাকা হাতে পাবে, তারপর সুহাসিনীকে দেওয়া হবে। শঙ্কর অনুরোধ করে অন্তত সুহাসিনীর ঔষধটি ভেতরে নিয়ে যেতে দেওয়া হোক, কারণ তাকে ওষুধ দেওয়া হচ্ছে না এবং তার অবস্থা খুবই খারাপ। কিন্তু তখন আদিত্যের মনে ক্ষোভ জমেছিল, সে ঔষধ সঙ্গে নেয় না। তবে ভেতরে গিয়ে যখন সে সুহাসিনীর অবস্থা দেখে এবং জানতে পারে ওয়াকার ওষুধ এনে আলমারিতে তালাবদ্ধ করে রেখেছে, তখন পরিস্থিতি বদলে যায়। নার্স জানায় দ্রুত ওষুধ না দিলে সুহাসিনী বাঁচবে না। তখন আদিত্য গুলি করে আলমারির তালা ভেঙে ওষুধ বের করে এবং নার্সকে বলে সুহাসিনীকে ঔষধ দিতে। এই খবর পেয়ে ওয়াকার ফোন করে জানতে চায় সে এটা কেন করলো। আদিত্য জানায় সুহাসিনীর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে ঔষধ না দিলে সে মারা যেত, আর সে মারা গেলে ওয়াকারও আর টাকা ফেরত পেত না। এদিকে কাস্তুরীর কাছ থেকে টাকা নিতে যায় মুসা ও তার লোকজন। কাস্তুরী টাকার ট্রাক নিয়ে একটি পেট্রোল পাম্পের সামনে অপেক্ষা করছিল। মুসা তাকে পাম্পের পেছনের একটি সার্ভিস সেন্টারের শেডে যেতে বলে। কাস্তুরী সেখানে পৌঁছালে মুসা গাড়ি থেকে নেমে তাকে মারতে যায়। তার আগে থেকেই কাস্তুরীর ওপর রাগ ছিল, কিন্তু গিয়ে দেখে ড্রাইভিং সিটে কাস্তুরী নেই। সে ট্রাকের পেছনে গিয়ে দরজা খুলতেই ভেতর থেকে এক ঝাঁক মুরগি বের হয়ে আসে। মুহূর্তে সে অপ্রস্তুত হয়ে পড়ে। সেই সুযোগে কাস্তুরী এসে তার গলায় ছুরি ধরে ফেলে। ঠিক তখনই ওয়াকার ফোন করে এবং মুসাকে টাকা গুনে নিতে বলে। অন্যদিকে সুহাসিনী আদিত্যকে জানায় সে কানাইয়ের সঙ্গে কথা বলতে চায়। আদিত্য তাদের কথা বলিয়ে দেয়। সুহাসিনী কানাইয়াকে আশ্বস্ত করে সে এখন ঠিক আছে। এরপর ওয়াকার আবার ফোন করে জানায় টাকা গোনা হচ্ছে, তাই সুহাসিনীকে এখনই হ্যান্ডওভার করা যাবে না। টাকা গোনা শেষ হলে আদিত্যকে সেই ট্রাক নিয়ে বিহার সীমান্ত পার হতে হবে। পুলিশের গাড়ি দেখে বর্ডার গার্ডরা আর গাড়ি চেক করবে না। তখন আদিত্য একটি শর্ত দেয় টাকা গোনা শেষ হলে আগে সুহাসিনীকে অ্যাম্বুলেন্সে শিফট করতে হবে, তারপর সে ট্রাক নিয়ে বর্ডার পার হবে। ওয়াকার এতে রাজি হয়। এরপর আদিত্য টাকার ট্রাকের দিকে রওনা দেয়, কিন্তু বাইরে অপেক্ষা করা শঙ্কর তাকে আটকায়। সুহাসিনীকে না দিলে সে তাকে যেতে দেবে না। এই সময় বাবার মৃত্যুর খবর জানার পর যে ক্ষোভ আদিত্যের মধ্যে জমেছিল তা শঙ্করের ওপর ঝাড়ে সে। এরপর সেখান থেকে চলে যায়। শঙ্কর কানাইয়াকে ফোন করে জানায় আদিত্যের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তাতে তাকে আর বিশ্বাস করা ঠিক হবে না। কিন্তু কানাইয়া তাকে শান্ত থাকতে বলে সব ঠিক হয়ে যাবে। এদিকে আদিত্য বুঝে যায় এখন সে কার্যত কানাইয়ার শত্রু হয়ে গেছে, আর কানাইয়ার শত্রু হয়ে বিহারে টিকে থাকা কঠিন। তাই সে স্ত্রী মধু এবং শ্বশুর শাশুড়ির জন্য দিল্লির প্লেনের টিকিট কাটে পরদিন চলে যাওয়ার পরিকল্পনায়। কিন্তু এরই মধ্যে অন্য ঘটনা ঘটে। সুহাসিনীর ইচ্ছা ছিল মধুর মা হওয়ার উপলক্ষে একটি অনুষ্ঠান করার। সেই ইচ্ছা পূরণ করতে কানাইয়া গুরুকুলে একটি অনুষ্ঠানের আয়োজন করে এবং দায়িত্ব দেয় জয়ন্তীকে। অনুষ্ঠানে মধু এবং তার বাবা মা গুরুকুলে আসে। কানাইয়া মধুকে নিজের অফিসে নিয়ে গিয়ে জানায় তার আদিত্যের ওপর কোনো ক্ষোভ নেই, এমনকি আদিত্যের কাগজ পুড়িয়ে ফেলার পর 107 নম্বর তাকটি সে খালি রেখেছে আদিত্যের অনাগত সন্তানের জন্য। সন্তানের নামও সে ভেবে রেখেছে। এই কথা শুনে মধুর মনে অনেকটা স্বস্তি ফিরে আসে। এদিকে আদিত্য টাকার ট্রাকের কাছে গিয়ে কাস্তুরীর মুখে পুরো সত্য জানতে পারে। তার বাবার মৃত্যু এবং পারভিনের হত্যার পেছনে কানাইয়ার নয় কাস্তুরীর হাত ছিল। তবে এত কিছুর পরও কানাইয়া তাকে শাস্তি দেয়নি। এই কারণেই আদিত্যের ক্ষোভ থেকে যায়। তখন কাস্তুরী নিজের পিঠের ক্ষতচিহ্ন দেখায়। প্রতিটি অপরাধের পর কানাইয়া তাকে শাস্তি দিয়েছিল। এরপর টাকা গোনা শেষ হলে সুহাসিনীকে শঙ্করের কাছে হ্যান্ডওভার করা হয়। ঔষধ নেওয়ার পর সে অনেকটাই সুস্থ হয়ে ওঠে এবং নিজে হেঁটে অ্যাম্বুলেন্সে ওঠে। কিন্তু ঠিক তখনই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। বাসুদেব পুলিশ নিয়ে এসে টাকার ট্রাক ঘিরে ফেলে। আদিত্য সুযোগ বুঝে পালিয়ে যায়। পরে সে রাস্তার পাশে ওত পেতে থাকে এবং ট্রাকের ইঞ্জিন লক্ষ্য করে গুলি চালায়। ট্রাকটি বিস্ফোরিত হয় টাকাসহ, কিন্তু সে জানত না ট্রাকের পেছনেই শঙ্কর সুহাসিনীকে নিয়ে অ্যাম্বুলেন্সে ফিরছিল। বিস্ফোরণের পর অ্যাম্বুলেন্সে সে ট্রাকে ধাক্কা খায়। সেই দুর্ঘটনায় সুহাসিনী ও শঙ্কর দুজনেই মারা যায়। ঠিক সেই সময় গুরুকুলে
মধুর মা হওয়া উপলক্ষে উৎসব চলছিল। তখন বাসুদেব সেখানে পৌঁছায় সুহাসিনী ও শঙ্করের মৃতদেহ নিয়ে। আনন্দের পরিবেশ মুহূর্তেই শোকে পরিণত হয়। এদিকে আদিত্য বুঝতে পারে এই মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। তাই সে মধুকে ফোন করে দ্রুত বিহার ছাড়তে বলে, কিন্তু মধু জানায় সে গুরুকুলেই আছে এবং কানাইয়াকে ছেড়ে যাবে না। পরে কানাইয়া ও আদিত্যের মধ্যে কথা হয়। আদিত্য এখন বিশ্বাস করে কানাইয়া গুরুকুল তৈরি করেছে সবাইকে নিজের সৈন্য বানানোর জন্য। এই নিয়ে তাদের মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি হয়। এই সময় মধুও জানতে পারে সুহাসিনী ও শঙ্করের মৃত্যুর জন্য আদিত্যই দায়ী। ফলে সেও আদিত্যের কাছে ফিরে যেতে অস্বীকার করে এবং গুরুকুলেই থাকার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে প্রশান্ত ওয়াকারকে বলে টাকা ধ্বংস হয়ে যাওয়ায় বরং ভালোই হয়েছে, এখন টাকার ঝামেলা শেষ। আর টাকা হারানোর ফলে কানাইয়ার ক্ষমতাও কমে গেছে। ক্ষমতার লড়াইয়ে সবসময় অস্ত্র বা বাহুবলের প্রয়োজন হয় না, বুদ্ধির জোরেও শীর্ষে ওঠা যায়। তারই উদাহরণ কানাইয়া। শূন্য থেকে শুরু করে বিহারে বসেই সে নিজের মেধা দিয়ে পুরো দিল্লিতে ক্ষমতার জাল বিস্তার করেছে। তাহলে কি আদিত্য ও কানাইয়ার ভুল বোঝাবুঝি দূর হবে? টাকা ছাড়াই কি কানাইয়া তার 30 বছরের গড়ে তোলা মানুষদের নিয়ে প্রশান্ত ও ওয়াকারের বিরুদ্ধে জিততে পারবে? জানতে হলে অপেক্ষা করতে হবে সংকল্প সিরিজের সিজন 2 মুক্তি পাওয়া পর্যন্ত। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। ধন্যবাদ।